ওকে, তো আমরা পড়ছিলাম হচ্ছে আমেরিকান পোয়েট্রির। এটা আমরা শেষ করেছি তো, তাই তো? এমিলি ডিকেনসন শেষ করেছি না? হ্যাঁ স্যার। আচ্ছা, তো আমরা ওয়াল্ট হুইটম্যানের পড়াটা শুরু করেছি। তাহলে আর টেস্টটা লিখে, এটা ছিল মানে লাস্ট দ্বিতীয়টা। তো দুইটা আমরা পড়েছি এমিলি ডিকেনসনের। আর কারো কোনো সমস্যা আছে ওই পয়েম দুটোতে বুঝতে বা অন্য কিছুতে? ওয়ার্ড, সেন্টেন্স বা অন্য কোনো প্রবলেম আছে? সবাই বাসায় পড়ছো তো? এটা রিভিশন দিয়েছো? হ্যাঁ স্যার, পড়েছি, সমস্যা নেই। আচ্ছা, বাকি যদি কারোর প্রবলেম থাকে বলো, নাহলে আমরা গতদিন আমরা ওয়ার্ল্ড হুইটম্যানের হয়তো প্রথম ইন্ট্রোডাকশনটুকু পড়েছিলাম। আজকে আমরা কবিতাটা শুরু করব। ডার্কনেস তো অনেক দিন হয়ে গেছে স্যার, ওইটা কি করবেন? একটা ক্লাস নিয়ে নেন একদিন। কোনটা? হার্ট অফ হার্ট অফ ডার্কনেস। ডার্কনেস। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো আমরা এটা শেষ করে নিই, ঠিক আছে? তোমার এই কি জানো, ওয়ার্ল্ড হুইটম্যানেরটা যেহেতু শুরু করেছি, তো শেষ করে আমরা ওটা করব, ঠিক আছে? আর এর ভিতরে আমি তাহলে একটা চেঞ্জ আচ্ছা করে দিই, এটা রাখ থাকলো, আর ওর সাথে আরেকটা দিয়ে দিই, হ্যাঁ? তাহলে ওটা তোমরা পড়তে থাকো আর হ্যাঁ এটা স্যার, আমি এটা তাহলে ইয়ে চেঞ্জ করি। করে দেন। আর নেক্সট কি আছে? প্যাসেজ টু ইন্ডিয়া, ব্যাস, ভালো এটাই করে তো। নভেলগুলো ভালো করে পড়তে হবে কিন্তু, ভাইবা টাইবা আছে, হ্যাঁ? সবাই কি টেক্সট বুকস পড়তেছো না এমনি জাস্ট স্যার ছেড়ে যাচ্ছ? স্যার এটা তো অনেক কঠিন জি স্যার, স্যার, টেক্সট মানে পড়তেছে। কথাবার্তা গুলো তো বিশাল, মানে কেমন যেন গুরু গম্ভীর টাইপের। হ্যাঁ, না ওরকম তো হবেই, কারণ এটা তো কলোনিয়ালিজমের একটা অংশ, তাই না? এখানে জি মোটামুটি স্যার। প্রথম দুইটাই কলোনিয়াল রাইটিং, আর প্যাসেজ ইন্ডিয়া, হার্ট অফ ডার্কনেস। হার্ট অফ ডার্কনেস তো আরো বেশি করুন। হুম। কিছুই বুঝি নাই স্যার, পড়ে না পারে আবার ওই যে ক্রিটিসিজমটা, ওটা পুরাটা পড়ার পরেও আমি ভাবতেছি কি রে আমি কি বুঝলাম, পরে আবার ইটা বের করছি। ক্রিটিসিজমটা আসলে স্যার পড়তেছি ওখানে। পড়ি স্যার কিচ্ছু বুঝছিলাম না, মানে টেক্সটের মানে ভাষাগুলো স্যার এমন কঠিন, মানে হ্যাঁ হ্যাঁ, পড়ছি 10 পৃষ্ঠা করে পড়ছি, পরে আবার 10 পৃষ্ঠা করে স্যার মানে অ্যানালাইসিস স্যার করা লাগছে, এত রিডিং কঠিন। করা যাচ্ছে স্যার, বাট ওই যে ধরতে পারতেছি না কে কাকে কি বলতেছে, মানে কোনটা আচ্ছা কি আচ্ছা বুঝাচ্ছে কিছু। আচ্ছা, বুঝতে স্যার পেরেছি। মনে হয় কানে ঢুকেও ঢুকতেছে না, পল্লী পারে এরকম লাগতেছিল। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা তো আলোচনা করবোই, সবগুলো তো একরকম হবে না, একটু ডিপ ইয়া থাকবে, বিষয় থাকবে, সমস্যা নেই, আমরা আলোচনা করব। এখন পুরো টেক্সটটা তো পড়ানো সম্ভব না, পড়াতে পারলে ভালো হতো। তারপরে আমরা ভিতরে ভিতরে সেই ইয়ার মতো করে আলোচনা করব, আর টেল অফ টু সিটিজের মতো আর কিছু করার থাকবে না। হ্যাঁ, আসলে নভেলগুলো নিজে থেকে না পড়তে পারলে তো সমস্যা। আচ্ছা, তো ঠিক আছে, সমস্যা না, আর কি বলবো, সমস্যা সমস্যা না, সমস্যা থাকবেই। সব কিছু সহজ লাগবে না, কোনো টেক্সট কঠিন, কোনোটা সহজ, এভাবে চলবে। তাহলে আজ হচ্ছে 16 তারিখ। তাহলে 24 অক্টোবর পর্যন্ত দিলাম, আর এটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আজকে আমরা ওয়ার্ল্ড হুইটম্যানের সরাসরিটা চলে যাই। আচ্ছা, গতদিন পর্যন্ত আমরা ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস বা এই বিষয় নিয়ে একটু কথা বলেছিলাম, তাই না? হ্যাঁ স্যার। তাহলে এই কবিতাটা মেনলি আব্রাহাম লিঙ্কনের, তাই তো, মৃত্যু। এই দুটো কবিতাই ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেনও ওই একই বিষয়ের আদলে লেখা। এই দুটো কবিতা, তারপর দেখো, অফ দিস হোয়েন লাইলাক্স লাস্ট ইন দ্য ডোরিয়ার্ড ব্লুমড ইজ দ্য মোস্ট কমপ্লেক্স অ্যান্ড ভিজনারি, হোয়াইল ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন ইউজেস আ ট্রেডিশনাল অ্যান্ড প্যাট্রিয়টিক টোন, তাই তো, লাইলাক্স ইজ মেডিটেটিভ অ্যান্ড সিম্বলিক অ্যান্ড প্রফাউন্ড ইত্যাদি ইত্যাদি। তাহলে এই দুটো কবিতাই আমরা মেনলি এখানে পড়বো, এবং দুটো কবিতাই আব্রাহাম লিঙ্কনের ডেথের সাথে রিলেটেড, এবং হাউ দ্য পয়েট ইজ রিফ্লেক্টিং অন দ্য ডেথ অফ দ্য গ্রেট পারসন আব্রাহাম লিঙ্কন. He has represented his ideals, or his thought, or his respect, or honor to the president, how he became successful to stop the custom of slavery. হ্যাঁ, আমরা তো আব্রাহাম লিঙ্কনের ইয়া পড়েছিলাম, কি জানো, গেটিসবার্গ অ্যাড্রেস।
জি স্যার। যে হাউ the country divided into two different parts and they stood against each other. Ultimately, the Union, under the leadership of Abraham Lincoln, won the battle. But the very sorrowful matter is that Abraham Lincoln was assassinated. Assassinated just after a few days of their winning of the battle, মাত্র বা ওয়ার। তো আমরা সরাসরি সেটাতে চলে যাব যে কবি আসলে কেমন ফিল করছেন, যদিও তিনি এই বিষয়টা একদম সরাসরি এখানে উল্লেখ করেননি যে আব্রাহাম লিঙ্কনের রীতিতে লিখছেন না লিখছেন, কিন্তু আসলে ইঙ্গিতটা ওরকমই, সেই জন্য বলা হয়েছে। ঠিক আছে, সরি একটু দাঁড়াও তো, হ্যাঁ একটু ওয়েট করো। ছেলেবেলে একই জিনিস কতবার বললে পারে বুঝবে, আমি এখনো বুঝিনি এখনো। হ্যাঁ, একই জিনিস ক্লাসে বলা হয়, ভিডিওতে বলে দেওয়া হয়, মেসেজে বলে দেওয়া হয়, তারপরেও হ্যাঁ একই জিনিসের না বোঝার কি আছে তাহলে? একই বিষয় বারবার বলার পরেও একই কথা কতবার মেসেজে বলে করা যায়? সরি একটু দাঁড়াও, আমি একটা কল ধরে নিই। আচ্ছা, তো সবাই শুনতে পাচ্ছ আমাকে? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা পড়াটা শুরু করি। তো ঠিক এইভাবে শুরু কবিতাটা, যেমন দেখো লাইলাক কি বলো তো, লাইলাক কি এটা? ফ্লাওয়ার না স্যার? আমরা গতদিন এই ফুলটা দেখেছিলাম মনে হয় নাকি? জি স্যার। আচ্ছা, জি স্যার। বলছে when lilacs last in the door yard bloomed। এই কবিতাটা একটু ভালো করে, এই ওয়াল্ট হুইটম্যানের দুটো কবিতা খুব ভালো করে পড়বে, এখান থেকে ভাইভাতে খুব কোশ্চেন হবে। গতকাল আমাদের ফোর্থ ইয়ার ভাইভা হলো, এখান থেকে বেশ কোশ্চেন করা হয়েছে বাইরের, বা আমরাও করছি, কারণ এখানে ওই যে আব্রাহাম লিঙ্কন, তারপরে এগুলোর কথাগুলো আছে, এখানে বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো ভাইবার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে when lilacs last in the dooryard bloomed মানে কি? সেন্সটা দেখো, lilacs bloomed last in the dooryard, সেন্সটা এরকম। হ্যাঁ, তাহলে যখন আমার ডোরইয়ার্ড মানে কি, একদম দরজার সামনে যে অনেক সময় ফুলের বাগান টাগান থাকে না, একটা ইয়ার্ড থাকে না মেন গেটের সামনে, বারান্দা, জি স্যার। হ্যাঁ উঠান, ওই উঠানে যে ইয়ার্ড আছে, সেই মানে উঠানটা আছে, সেই উঠানে লাস্ট বার যখন লাইলাক ফুটেছিল, অ্যান্ড দ্য গ্রেট স্টার আর্লি ড্রুপড ইন দ্য ওয়েস্টার্ন স্কাই ইন দ্য নাইট, এবং রাতের বেলায় ওই যে গ্রেট স্টার যেটা আর্লি ড্রুপ মানে কি, খুব তাড়াতাড়ি, ড্রুপ মানে হচ্ছে সেট হয়ে যাওয়া, মানে ডুবে যাওয়া, ইন দ্য ওয়েস্টার্ন স্কাই। কারণ ওয়েস্টার্ন স্কাই কি হয়, উঠে না ডুবে বলে, পশ্চিম আকাশে তারা, সূর্য, এগুলো কি কোথায় ডুবে? হ্যাঁ পশ্চিম আকাশে নাকি? হ্যাঁ, তাহলে পশ্চিম আকাশে যখন রাতের বেলায় ওই গ্রেট স্টারটা যখন ডুবে যায়, তখন কি হয়? আই মোর্নড, তখনই আমি কি করি বলো? দুঃখ পাই, শোক করি বা কষ্ট পাই।
অ্যান্ড ইয়েট শ্যাল মোর্ন উইথ এভার রিটার্নিং স্প্রিং। এবং শুধু যে ওই লাস্ট বার বা এই যে গত বা কিছুদিন আগে যখন লাইলাক ফুটেছিল তখনই যে আমি শুধু কষ্ট পেয়েছি তা না, প্রতি বছর এভরি রিটার্নিং স্প্রিং, প্রতি স্প্রিং যখনই আবার মানে ফিরে আসে তখনই আমি মোর্ন করি। মানে এই যে লাইলাক, এই যে স্টার, এগুলো কি করে আমাকে মনে করিয়ে দেয় না যে দ্য লাইলাক ফ্লাওয়ার হোয়েন ইট ব্লুমস ইট অ্যাকচুয়ালি রিমাইন্ডস মি আ ভেরি স্যাড ইনসিডেন্ট ফর হুইচ আই মোর্ন, যার জন্য আমি মোর্ন করি। অ্যান্ড দিস ইজ নট দ্য লাস্ট টাইম আই মোর্নড, রাদার এভরি ইয়ার হোয়েন এভার স্প্রিং কামস, হোয়েন এভার লাইলাক ব্লুম অ্যান্ড দ্য গ্রেট স্টার or the evening star, when it sets, then I mourn, because they remind me, they make me remember the very tragic incident for which I mourn. What is the incident here? বলো এখানে ইনসিডেন্টটা কোনটা বলো, কার জন্য মন করে? স্যার আব্রাহাম লিঙ্কনের মৃত্যু। হ্যাঁ, আব্রাহাম লিঙ্কনের অ্যাসাসিনেশনটা। বলছে এভরি রিটার্নিং স্প্রিং, আবারও বলছে এই কথা, এটাকে হচ্ছে এভরি রিটার্নিং স্প্রিং। কারণ তিনি কবে হত্যার শিকার হয়েছিলেন বলো তো? স্যার 14 এপ্রিল মনে হয়। আব্রাহাম লিঙ্কন অ্যাসাসিনেটেড, দেখো 14 এপ্রিল 1865, 1865 সালের 14 এপ্রিল। তার জন্য এপ্রিলটা তাহলে কি হচ্ছে, কোন ঋতুতে পড়ে বলো? স্প্রিং। এক এক দেশে এক এক রকম ঘটনা ঘটে। দেখো বলছে এপ্রিল ইন ইংল্যান্ড ইজ দ্য স্প্রিং সিজন। তাহলে যখনই এপ্রিল, তাহলে কি হচ্ছে, যেহেতু মারা গেছেন এপ্রিলে, তা তিনি ওটা স্প্রিং দিয়ে রেফার করছেন। তাহলে হুইচ ইজ ক্যারেক্টারাইজড বাই লঙ্গার ওয়ার্মার ডেইজ অ্যান্ড দ্য ব্লুমিং ফ্লাওয়ার্স হোয়াইল দ্য ওয়েদার ইজ জেনারেলি মাইল্ড ইট ইজ অলসো আনপ্রেডিক্টেবল। হ্যাঁ, তো যাই হোক, এটা এপ্রিল মে এই দুটা কেন জানি, তাই না? এপ্রিল মে তো হচ্ছে সামারে চলে যাচ্ছে, সামার ঋতু। তো সেইভাবে বলছে কি এভরি রিটার্নিং স্প্রিং, দেখো তখনই কেমন ঘটে, ট্রিনিটি শিওর টু মি ইউ ব্রিং। হ্যাঁ, তখন তুমি ট্রিনিটি ব্রিং করো, মানে কি ট্রিনিটি তুমি কি করো, নিয়ে আসো। কে নিয়ে আসে? এভরি রিটার্নিং স্প্রিং। কে নিয়ে আসে? ওই লাইলাক, তাই তো? বা হচ্ছে তোমার এই যে ইনসিডেন্টগুলো বারবার আমার মনে পড়ছে, এটা বলা হচ্ছে যে ট্রিনিটি শিওর টু মি ইউ ব্রিং। এখন ট্রিনিটি বলতে কি বুঝি? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ট্রিনিটি? এই কবিতাটার সাথে গতকাল একজনকে প্রশ্ন করা হয়েছে, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ট্রিনিটি? ট্রিনিটি কি বলো? Sir, Trinity Christian the main belief the Holy Spirit, the Father and the Son. হ্যাঁ, তাহলে ট্রিনিটি ইন ক্রিশ্চিয়ানিটি মিনস দ্য থ্রি এন্টিটি অফ দ্য সেম গড, তাই তো? দ্য ফাদার, Yes, sir. the Son and the Holy Son and the Spirit. Holy Ghost or Holy Spirit. কিন্তু হোয়াট ইজ দ্য ট্রিনিটি হেয়ার? এখানকার ট্রিনিটিটা কি সেইটা এখানে ট্রিনিটি বলতে কি আসলে ওটাকে রেফার করা হয়েছে, নাকি এখানে ট্রিনিটি মানে হচ্ছে তিনটা কোনো বিষয়কে নির্দেশ করা হবে? তো দেখি এখানে কি কি নির্দেশ করে। দেখো বলছে লাইলাক ব্লুমিং পেরিনিয়াল। পেরিনিয়াল বলতে কি বোঝায়? হোয়াট ইজ দ্য মিনিং অফ, দেখো পেরিনিয়াল। ক্ষণস্থায়ী এটা? হ্যাঁ, ক্ষণস্থায়ী না স্যার, হয়তো কখনোই না এরকম। যেটা সব সময় এক্সিস্ট করে, হ্যাঁ, লঙ্গার লাস্টিং, ইনফাইনাইট। দেখো হ্যাঁ, যে দীর্ঘ সময়ের জন্য থাকে। বলছে লাস্টিং অর এক্সিস্টিং ফর আ লং অর অ্যাপারেন্টলি ইনফাইনাইট টাইম। মানে যার কোনো মৃত্যু নাই, এভার লাস্টিং, পারপেচুয়ালি, দ্যাট ইজ বোর্ন অর হ্যাঁ গ্রোজ ইত্যাদি ইত্যাদি বোঝায়, আনএন্ডিং। তাহলে পেরিনিয়াল মানে প্রতি, মানে লাইলাক ব্লুমিং পেরিনিয়াল অ্যান্ড ড্রুপিং স্টার ইন দ্য ওয়েস্ট। তাহলে এই দুটো ঘটনা চলতেই থাকে। তাহলে ট্রিনিটিটা কি? তাহলে ট্রিনিটিটাকে রেফার করতে হবে যে ট্রিনিটি শিওর টু মি ইউ ব্রিং, মানে ইউ ব্রিং ট্রিনিটি, তাই তো? টু মি, তুমি আমার কাছে ট্রিনিটি নিয়ে আসো, মানে তিনটা ঘটনা একসাথে ঘটে। সেটা হচ্ছে কি, প্রতি স্প্রিংয়ে লাইলাক ব্লুম করে, আমি তখনই কি দেখি, ড্রুপিং স্টার ইন দ্য ওয়েস্ট, ওয়েস্টে
তারা ডুবতে দেখি। আর এই দুটা ঘটনার সাথে অটোমেটিক ওই যে পুরনো, তাই তো, স্মৃতিটা, থট অফ মি, তাই তো, থট অফ হিম, তার তার চিন্তাটা আমার মাথায় আসে, যাকে আমি ভালোবাসি। দেখো, থট অফ হিম আই লাভ। তাহলে ট্রিনিটি হচ্ছে এখানে তিনটা ঘটনা, তাই তো। দ্য ট্রিনিটি ইজ হেয়ার, লাইলাক ব্লুমিং, আর হচ্ছে ড্রুপিং স্টার ইন দ্য ওয়েস্ট, অ্যান্ড দ্য থট অফ দ্য পার্সন দ্য পয়েট লাভস। এই তিনটা ঘটনা মিলে হচ্ছে কি এখানে ট্রিনিটি। কি কথা বুঝতে পারছো? জি স্যার। তো দেখো এখানে সেটাই বলছে। এখানে যদি আমরা একটু খেয়াল করি, ওই যে এখানে কানেক্টেড, হ্যাঁ, এই যে ট্রিনিটি, দ্য সিজন ব্রিংস উইথ ইট, মানে ইউ মানে হচ্ছে সিজন, এত ঋতুটা, স্প্রিং কি করে তার কাছে নিয়ে আসে, আ স্যাক্রেড ট্রিনিটি অফ ইমেজেস দ্যাট ফর এভার রিমেইন কানেক্টেড ইন হিজ মাইন্ড, যেটা সবসময় তার মনে কানেক্টেড থাকে। তাহলে তিনটা ঘটনা কি? দ্য পেরেনিয়াল লাইলাক দ্যাট ব্লুমস উইথ লাইফ, দ্য ড্রুপিং স্টার দ্যাট সিম্বলাইজেস ডেথ, অ্যান্ড দ্য টেন্ডার থট অফ দ্য বিলাভেড লিডার হু হ্যাজ পাসড অ্যাওয়ে। এই তিনটা ঘটনা হচ্ছে কি এই যে দ্য স্যাক্রেড ট্রিনিটি ফর দ্য পয়েট, তাই তো। এখানে এই ট্রিনিটি বলতে আর আমরা ওই সে ক্রিশ্চিয়ান রিলিজিনের ট্রিনিটিকে বুঝছি না, বাট হেয়ার থ্রি থিংস কানেক্টেড, তাই তো। তাহলে তিনটা জিনিস কানেক্টেড আছে এমন বিষয়কে আমরা এখানে বুঝছি। আর এখানে তিনটে লাইলাক, স্টার, আর হচ্ছে থট অফ দ্য ডেড অর পাসিং লিডার। দাস ফর হুইটম্যান স্প্রিং টাইম ইজ নো লঙ্গার অনলি এ সিম্বল অফ রিভার্থ অর বিউটি। তাহলে স্প্রিং সাধারণত মানুষের কাছে এটা হয় রিভার্থ অ্যান্ড বিউটির একটা মানে ঋতু, বাট অলসো অ্যাজ আ রিমাইন্ডার অফ লস, বাইন্ডিং টুগেদার নেচার্স রিনিউয়াল অ্যান্ড হিউম্যান সরো ইন ওয়ান ইটার্নাল সার্কেল। হ্যাঁ, সাইকেলের সাথে বেঁধে ফেলেছে। প্রতি বছরই এই ঘটনাটা রাইটারের জন্য ঘটে। কি কথা বুঝতে পেরেছ? তো এবারও হয়তো বা ঘটেছে, এবারও ঘটছে। তাই বলছে ইন দিস স্ট্রেঞ্জার। এখন কবি এই কবিতাটা কখন লিখছেন দেখি তো, বলো। এখানে লাইলাক কোথায় গেল? এই যে কখন লিখছে এটা দেখো তো, রিটেন ইন দ্য স্প্রিং অফ 1865, তাই তো। তার মানে কোন সময়? তার মৃত্যুর পরপরই নাকি, এরকম না ব্যাপারটা? কারণ এপ্রিল 14, হ্যাঁ, 65-এ আব্রাহাম লিঙ্কন মারা গেছেন, আর তিনি ওই সময়ে আবার 1865-এই তো লিখছেন নাকি। তাহলে এটা নিশ্চয় তার পরপরই তিনি লিখছেন। তার মানে ঘটনাটা তার কাছে এইভাবেই হয়তোবা, তাহলে লাস্ট বার এই ঘটনাটা ঘটেছে, এখন প্রত্যেকবার এই ঘটনাটা ঘটবে, তাই তো। প্রত্যেকবার এখন এই স্প্রিং আসবে আর তার ওই কথাটা মনে পড়বে। কি সবাই আছো লাইনে? জি স্যার। জি স্যার। তার বলছে এবার কবি তো খুব আবেগে পড়ে গেছে, হ্যাঁ। তাহলে ও পাওয়ারফুল ওয়েস্টার্ন ফলেন স্টার, স্টার হিয়ার অ্যাকচুয়ালি সিম্বলাইজেস কাকে বলো? ফলেন স্টার বলতে কাকে সিম্বলাইজ করা হচ্ছে? আব্রাহাম লিঙ্কন, যে সে হয়ে গেছে, ফলেন হয়ে গেছে, হ্যাঁ, সে শেষ। ও শেডস অফ নাইট, মানে মৃত্যু, ডেথ, যেটাকে ঢেকে ফেলেছে। ও মুডি টিয়ারফুল নাইট। দেখো নাইটকে কি বলে সম্বোধন করা হচ্ছে? নাইট হচ্ছে কি মুডি অ্যান্ড টিয়ারফুল। টিয়ারফুল কেন বলো? একই সাথে মুডি, একই সাথে টিয়ারফুল। টিয়ারফুল দিয়ে কি বোঝাচ্ছে? রাতে শিশির তো পড়ে নাকি, ওই শিশিরটাকে মনে করো তার চোখের জল। তাহলে একই সাথে মুডি অ্যান্ড টিয়ারফুল নাইট, যে দুঃখ পাচ্ছে কিন্তু প্রকাশ করে না, ব্যাপারটা এরকম। হ্যাঁ, তাহলে ও শেডস অফ নাইট, ও মুডি টিয়ারফুল নাইট, ও গ্রেট স্টার ডিসঅ্যাপিয়ার্ড, সব ও সাউন্ড আসছে না। ও দিয়ে কি রেফার করছে বলো এখানে? ও দিয়ে কি একটা স্ট্রং প্যাশনকে রেফার করছে নাকি? হ্যাঁ, মেলানকলিক একটা, মানে কি বলবো এখানে, একটা আটারেন্স। হ্যাঁ, তাই বলছে ও গ্রেট স্টার ডিসঅ্যাপিয়ার্ড, তাহলে সেই স্টারকে রেফার করছে যে ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেছে। ও দ্য ব্ল্যাক মার্ক দ্যাট হাইডস দ্য স্টার, মার্ক মানে অন্ধকার, ডার্কনেস, হ্যাঁ, কালো অন্ধকার, যে অন্ধকার তুমি কি করেছো? স্টারকে হাইড করে দিয়েছো। তাহলে এখানে অন্ধকার বলতে আমরা মৃত্যুকে বুঝতে পারি, যে মৃত্যু আমাদের রিডারকে হাইড করে ফেলেছে।
ও ক্রুয়েল হ্যান্ডস দ্যাট হোল্ড মি পাওয়ারলেস। আর আমি যেন কোনো কিছু আর সহ্য করতে পারছি না, তাই তো, আমি যেন আমার দুঃখ কষ্টকে মানিয়ে নিতে পারছি না, যেন কোনো ক্রুয়েল হ্যান্ড আমাকে যেন পাওয়ারলেস করে ফেলেছে। ও হেল্পলেস সোল অফ মি, আমার সোলটাও যেন হেল্পলেস হয়ে পড়েছে। হ্যাঁ, ও হেল্পলেস সোল অফ মি, ও হার্শ সারাউন্ডিং ক্লাউড দ্যাট উইল নট ফ্রি মাই সোল। হ্যাঁ, এখানে হার্শ সারাউন্ডিং ক্লাউড মানে হচ্ছে পুরো পরিবেশটা, হ্যাঁ, পুরো সিচুয়েশনটা অনেকটা ক্লাউডের মতো, যে ক্লাউডটা আমাকে কি করে ফেলেছে, আমাকে পুরো ঢেকে ফেলেছে, আমার হৃদয়টাকে একদম আচ্ছন্ন করে ফেলেছে। মাই সোল ইজ নট ফ্রি ফ্রম দ্য melancholic situation or feeling or sense. I am totally helpless. I am totally powerless. I cannot but think or mourn or feel sad of the fallen western star. তাই তো, ওর জন্য আমি দুঃখ না করে আর পারছি না। এইভাবে তিনি তার শোকটাকে প্রকাশ করছেন। তারপরে কি হচ্ছে দেখো, এখানে যদি আমরা একটু দেখি, এইখানে শেষে কি বলছে, ইন সেন্স হুইটম্যান এক্সপ্রেসেস হিজ ইন্টেন্স পার্সোনাল মোর্নিং অ্যান্ড দ্য ওভারওয়েলমিং সেন্স অফ লস দ্যাট কামস ফ্রম উইটনেসিং দ্য ফল অফ আ গ্রেট গাইডিং লাইট, দ্য ডেথ অফ আ নোবেল সোল হুজ অ্যাবসেন্স হ্যাজ লেফট দ্য ওয়ার্ল্ড ইন ডার্কনেস। তার অনুপস্থিতিতে পুরো পৃথিবীটায় ডার্কনেসে ঢেকে গেছে, এমনকি দ্য স্টার ইটসেলফ হ্যাজ বিন কাভার্ড উইথ দ্য মানে কি বলবো, দ্য স্টার ইটসেলফ হ্যাজ বিন কাভার্ড উইথ দ্য ডার্ক ক্লাউড। মানে একটা মানে কি অদ্ভুত একটা শক্তি, ইভিল একটা পাওয়ার যেন সব কিছুকে ঢেকে ফেলছে, শুধু ওই স্টারকে না, পুরো আমেরিকাকে যেন গ্রাস করে ফেলেছে। হ্যাঁ, সবাই এখানে দুঃখিত, হ্যাঁ, সবাই এখানে স্যাড, সেই ব্যাপারটা এখানে বোঝানো হয়েছে। তারপরে কি বলছে, তাহলে লাইলাকটা কোথায় ফুটেছে বলো? ডোরইয়ার্ড, তাই তো, আমরা একটু ডোরইয়ার্ড দেখি তো। লাইলাক flowers in the dooryard image। শুধু লাইলাক ফুলই দেখাচ্ছে, হয়তো এরকম ইমেজটা আসেনি। এই যে এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, যে গেট আছে, বাড়ি আছে, বাড়ির পাশে হয়তো ফুটে আছে, হ্যাঁ, মূল গেটের সামনে এই জিনিসটা আমরা দেখতে পারি, যে হচ্ছে মেইন গেট, তার আশেপাশে এরকম ফুল ফুটে আছে। আর এই দেখো অনেকগুলো লাইলাক ফুল এভাবে সাথে করে নিয়েছে, লেডি যেমন নিয়েছে, হ্যাঁ, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। জি স্যার। এই যে যেমন এরা হাতে করে নিয়েছে এক গাঁদা ফুল, এরকম একটু খেয়াল রাখতে হবে, ইমেজটা আসবে মাথায়। ওকে, তারপরে কবি কি বলছেন, ইন দ্য ডোরইয়ার্ড, যে ডোরইয়ার্ডটা ফ্রন্টিং অ্যান ওল্ড ফার্ম হাউস। ফ্রন্টিং মানে কি, যার সামনে রয়েছে, না, এটা ডোরইয়ার্ড, তার সামনে রয়েছে একটা ওল্ড ফার্ম হাউস। সেই ফার্ম হাউসটা কোথায়? নিয়ার দ্য হোয়াইট ওয়াশড প্যালিংস, মানে এখানে ওই ডোরইয়ার্ডটা কোথায়, এখানে নিয়ার দ্য হোয়াইট ওয়াশড প্যালিং। প্যালিং মানে বুঝি তো আমরা, হোয়াইট ওয়াশড প্যালিং। প্যালিং কি, বেড়া বুঝি আমরা, বেড়া, কাঠ টাট দিয়ে বেড়া তৈরি করে না, বেড়া, বেড়া বুঝো, বেড়া? হ্যাঁ স্যার। কি বেড়া, কি স্যার? স্যার যে পাটকাঠি কাঠের পাতা কিছু দিয়ে বানায়, এই যে এরকম বেড়া, হ্যাঁ, চারপাশে ঘিরে রাখা, এই যে এরকম, হ্যাঁ, বেড়া দিয়ে ঘিরে রাখা, ঠিক আছে তো, এই যে এরকম, এটাকে বলা হচ্ছে কি হোয়াইট ওয়াশ, মানে এটাও সাদা, ঠিক আছে তো, এই যে এরকম। তাই বলছে, তাহলে একটা ইমেজ তৈরি হচ্ছে এখানে, দেয়ার ইজ অ্যান ইমেজ। খেয়াল রাখো, ইমেজারি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, প্রত্যেকবারই কোথাও না কোথাও আসে ইমেজারির ব্যাপারটা। তাহলে ইন দ্য ডোরওয়ার্ড ফ্রন্টিং অ্যান ওল্ড ফার্ম হাউস নিয়ার দ্য হোয়াইট ওয়াশড প্যালিংস, তাহলে হোয়াইট ওয়াশড প্যালিং এর কাছে স্ট্যান্ডস দ্য লাইলাক বুশ। হ্যাঁ, তাহলে হচ্ছে ডোরইয়ার্ড, তার সামনে রয়েছে একটা ওল্ড ফার্ম হাউস, আর এই ফার্ম হাউসটার চারপাশে রয়েছে হচ্ছে হোয়াইট ওয়াশ প্যালিংস, আর ঠিক সেই প্যালিংয়ের চারপাশে স্ট্যান্ডস দ্য লাইলাক বুশ। তাই তো, লাইলাক বুশ মানে কি, ঝোপ, তাই তো, লাইলাক ফুলের গাছ। সেগুলো কেমন টল গ্রোয়িং, তারা আবার খুব লম্বা হয়ে ফুটেছে, মানে জন্মেছে, উইথ হার্ট শেপড লিভস অফ রিচ গ্রিন,
তাহলে পাতাগুলো কেমন লাইলাক ফুলের? বলো। হার্ট শেপ। হ্যাঁ, হার্টের মতো, হ্যাঁ, হার্ট শেপড। হ্যাঁ, হার্ট শেপড। এইখানে কবির কাছে এরকম হার্ট শেপড মনে হচ্ছে, ঠিক আছে তো? হার্ট শেপ লিভস অফ লাইলাক। হার্ট শেপ বলতে আমরা হার্টের মতো বুঝি, নাকি? কিন্তু পাতা হার্ট শেপ হয়। দেখি আমরা হয় কি না, হবে না কেন? হয় না, অনেক পাতা আছে না হার্টের মতো, এই লাভের মতো চিহ্ন এরকম বলি না? এই যে এরকম পান পাতা বা হচ্ছে তোমার বট গাছের পাতা এরকম হয় না? বলো। হ্যাঁ স্যার। এইটা হলো জি স্যার। হার্ট শেপ, ঠিক আছে তো? তাহলে হার্ট শেপড লিভস অফ দ্য রিচ গ্রিন। রিচ গ্রিন কেমন? মানে গভীর সবুজ, হ্যাঁ, একদম ডিপ গ্রিনটাকে হচ্ছে এখানে ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, তার রিচ গ্রিন। উইথ ম্যানি আ পয়েন্টেড ব্লুজম রাইজিং ডেলিকেট। আর এই গাছে অনেক অসংখ্য পয়েন্টেড ব্লুজম, মানে ব্লুজম মানে হচ্ছে ফুল, এখানে ব্লসম বা ব্লুজম রাইজিং ডেলিকেট মানে কি ফুটছে আস্তে আস্তে। তারা যেহেতু যখন ফুল ফুটে, গোলাপ ফুল বলো বা হচ্ছে যে কোনো ফুল যখন প্রথম ফুটে, তারা খুবই নরম ডেলিকেট থাকে, হ্যাঁ, তা ওরকম ফুটছে। তাহলে গাছ রয়েছে একদম বুশের মতো, জোপের মতো লম্বা লম্বা গাছ, পাতাগুলো হচ্ছে হার্ট শেপড, হ্যাঁ, রিচ গ্রিন উইথ ম্যানি আ পয়েন্টেড ব্লসম রাইজিং ডেলিকেট উইথ দ্য পারফিউম স্ট্রং আই লাভ। এবং ফুলে আছে কি? ফুলে আছে কি বলো? উইথ দ্য পারফিউম স্ট্রং, সুগন্ধ। স্ট্রং পারফিউম, তাই তো? সুগন্ধ মানে তীব্র গন্ধ, সুগন্ধ, যেটা আমি খুব পছন্দ করি। দেখো, হ্যাঁ, উইথ এভরি লিফ আ মিরাকল। প্রত্যেকটা পাতা, গাছের প্রত্যেকটা পাতাকে আমার যেন মনে হয় একটা মিরাকলের মতো, মানে কি একটা অদ্ভুত জিনিস, হ্যাঁ, আশ্চর্য জিনিস এরকম আর কি। অ্যান্ড ফ্রম দিস বুশ ইন দ্য ডোরিয়ার্ড, আর এই ডোরিয়ার্ডের এই বুশ থেকে কি করলাম? উইথ ডেলিকেট কালার্ড ব্লোজমস, হ্যাঁ, সুন্দর ডেলিকেট এবং কালার্ড ব্লোজম মানে রঙিন, তাই তো? এরকম কিছু ফুল অ্যান্ড হার্ট শেপ লিভড অফ রিচ গ্রিন, এবং এই হার্ট শেপ লিভড সহ, পাতা সহ কি করলাম? আ স্প্রিগ উইথ ইটস ফ্লাওয়ার আই ব্রেক। স্প্রিগ মানে কি? একটা ডাল, গাছের ফুলের একটা ডাল। কি করলাম আমি? ফুল সহ, দেখো, আ স্প্রিগ উইথ ইটস ফ্লাওয়ার, তাই তো? ফুল সহ একটা ডাল কি করলাম আমি ভেঙে নিলাম, ঠিক আছে? তাহলে দেখো কোথায় ফুল ফুটেছে পুরোটা বর্ণনা দিয়ে কবি বলছে কি, যে আমি একটা ডাল, ফুল সহ একটা ডাল ভেঙে নিলাম, যেখানে আছে কি? ডেলিকেট কালার্ড ব্লসমস অ্যান্ড হার্ট শেপ লিভস অফ রিচ গ্রিন। হ্যাঁ, এইভাবে আমি একটা ভেঙে নিলাম। কি বুঝতে পারছো? জি স্যার। তাই বলছি, দেখো, ফ্রম দিস বিলাভেড বুশ হি ব্রেকস অফ আ স্মল ব্রাঞ্চ উইথ ফ্লাওয়ার। স্প্রিগ মানে ছোট্ট একটা ডালটা যেখানে অনেকগুলো ফুল আছে। এটা হচ্ছে কি পার্সোনাল অ্যাক্ট অফ ট্রিবিউট অ্যান্ড রিমেম্বারেন্স, যেটাকে তিনি ইউজ করবেন কি হিসাবে? কাউকে দেওয়ার জন্য, হ্যাঁ, সম্মান জানানোর জন্য। দ্য লাইলাক স্প্রিগ বিকামস হিজ অফারিং টু অনার দ্য মেমোরি অফ আব্রাহাম লিঙ্কন, রিপ্রেজেন্টিং বোথ হিজ অ্যাফেকশন অ্যান্ড হিজ সরো। থ্রু দিস ইমেজ হুইটম্যান কানেক্টস দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড উইথ, অত দরকার নেই, তোমরা একটা পড়ে নিও। তাহলে এইটা এখানে দেখানো হয়েছে যে আবেগগুলো দিয়ে কি বোঝাতে চাচ্ছে তিনি। এরপর এটা তো ফুল তো গেলই, এরপর হচ্ছে ইন দ্য সোয়াম্প ইন সিক্লুডেড রিসেসেস। সোয়াম্প মানে বুঝো তো? সোয়াম্প বলতে আমরা কি বুঝি? সোয়াম্প কি বলো তো? জলাভূমি বুঝো? যেখানে জল টল জলাভূমি, হ্যাঁ স্যার। এই যে দেখো এরকম জমে থাকে, এটিগুলো সোয়াম্প। তাহলে ইন দ্য সোয়াম্প ইন আ সিক্লুডেড রিসেসেস। সিক্লুডেড মানে তো নির্জন, আমরা জানি। তাহলে রেসেসেস মানে কি? রেসেস মানে হচ্ছে এইরকম ফাঁকা জায়গাকে বোঝায়, ঠিক আছে? মানে ফাঁকা একটা জায়গা, দেখো, আ স্মল স্পেস, দেখো, আ স্মল স্পেস ক্রিয়েটেড বাই আ বিল্ডিং অফ আ পার্ট অর ওয়াল, মানে যে কোনো একটা ফাঁকা জায়গা, তাহলে ওটা না কোনো একটা। তাহলে হচ্ছে মনে করো এই যে আমরা যেটা দেখলাম এখানে, যে মনে করো এরকম জলাভূমি, এই জলাভূমির হয়তো এখানে গাছের গোড়ায় একটু ফাঁকা আছে, তাই তো? বা মাটির ভিতরে এই যে এই গাছটা যেমন হয়তো গাছের ভিতরে ফাঁকা হয়ে আছে, বা এই যে এটা যেমন আমরা দেখতেছি এর নিচে হয়তো ফাঁকা একটা জায়গা আছে, এটা হচ্ছে সিক্লুডেড রেসেস। সেই রেসেসে কি হচ্ছে? দেখো এই যে জলাভূমি, এই জলাভূমির ভিতরে কত গাছপালা আছে, এই গাছপালার ভিতরে কোনো একটা নির্জন গুপ্ত জায়গা থেকে আর শাই অ্যান্ড হিডেন বার্ড
একটা কি লাজুক এবং কি লুকায়িত নাকি একটা পাখি কি কি করছে ওয়ার্বলিং আ সং। ওয়ার্বল মানে বুঝো তো, ওয়ার্বল মানে কি ওয়ার্বল, হ্যাঁ দেখো গান গাওয়া, হ্যাঁ এখানে গান গাওয়া অর্থে ব্যবহার করা হবে। দেখো কিন্তু বিভিন্ন সুরে আর কি। দেখো বলছে সিং সফটলি অ্যান্ড উইথ আ সাকসেশন অফ কনস্ট্যান্টলি চেঞ্জিং নোট। মানে পাখি তো বিশেষ করে স্কাইলার পাখিগুলো কেমন করে ডাকে না, বা চড়ুই পাখিগুলো কেমন করে ডাকে, একটানা ডাকে না আস্তে আস্তে, যেমন কোকিল পাখি ডাকতে ডাকতে খুব জোরে ডাকে, হ্যাঁ প্রথমে আস্তে 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 তারপরে আবার কি জোরে উচ্চ স্বরে ডাকতে থাকে, এটা হচ্ছে চেঞ্জিং নোট। তাহলে চেঞ্জিং নোট বোঝাতে যখন কোনো গান এরকম একটা নির্দিষ্ট নোট বা একটা নির্দিষ্ট লয়ে গাওয়া হয় না, কিন্তু বিভিন্ন সময়ে আপ অ্যান্ড ডাউন হয়, এটাকে বলে ওয়াবলিং। তাহলে ইন দ্য সোয়াম্প ইন সিক্লুডেড রিসেস আ শাই অ্যান্ড হিডেন বার্ড ইজ ওয়ার্বলিং আ সং। সলিটারি দ্য থ্রাশ। তাহলে পাখিটা কি হবে, কোন পাখি বলো, পাখিটার নাম হচ্ছে কি, দেখো থ্রাশ মানে কি কাউকে ধাক্কা টাক্কা দেওয়া নাকি, কিন্তু এখানে থ্রাশ মানে হচ্ছে দেখো একটা পাখি, হ্যাঁ দেখো a small or medium sized songbird typically having a brown back spotted breast and loud song। এটা কি আমরা দেখছিলাম গতদিন মনে হয়, এই যে এরকম দেখি, জি স্যার। তাই তো এই চড়ুই পাখি, তাই তো এই যে এই পাখিটা চড়ুই পাখির মতো দেখতে, থ্রাশ। তাহলে এই পাখিটাকে বলা হচ্ছে কি শাই অ্যান্ড কেমন হিডেন বার্ড, এবং সে হচ্ছে সলিটারি। সলিটারি বলতে যে এটার সাথে বোঝাচ্ছে বারবার, হ্যাঁ সিক্লুডেড সলিটারি, হ্যাঁ তাহলে সলিটারি দ্য থ্রাশ পাখিটা পুরো একাকী, হ্যাঁ এবং দ্য হারমিট অনেকটা হারমিটের মতো, হারমিট যেমন একাকী থাকে গুপ্ত জায়গায় চুপ করে বসে ধ্যান করে, তেমনি পাখিটাও কি করছে দ্য হারমিট উইথড্রন টু হিমসেলফ, যেন সে নিজের কাছে নিজেকে গুছিয়ে নিয়েছে, নিয়ে কি করছে অ্যাভয়েডিং দ্য সেটেলমেন্ট, হ্যাঁ অন্যান্য মানুষের যে বসবাসের জায়গা আছে সেগুলোকে অ্যাভয়েড করে সে কি করছে সিংস বাই হিমসেলফ আ সং। তার মানে দ্য সলিটারি থ্রাশ কি করছে সিংস বাই হিমসেলফ আ সং, সে একা একই নিজে নিজেই একটা গান করছে, কারো শোনার প্রয়োজন মনে হচ্ছে না, কেউ গানটা শুনবে এমন তার প্রয়োজন নেই। সরি আমি একটু আসছি, হ্যাঁ একটু ইয়া করো। শুনতে পাচ্ছ সবাই? তাই কি বলছে যে একটা পাখি গান করছে এবং সে পাখির অবস্থা কি, সেটা গান, দেখো সং অফ দ্য ব্লিডিং থ্রট, হ্যাঁ পাখিটা গান করছে, কিন্তু গানটা কি আনন্দের গান বলো? না স্যার মনে হয়। কেন, কি কি দেখে বোঝা গেল যে গানটা আনন্দের গান নয় বলো? এখানে একটা শব্দ আছে স্যার ব্লিডিং থ্রট বলছে যে, তাই তো, হ্যাঁ ব্লিডিং থ্রোট, তাই তো। তাহলে থ্রোট বা গলা ব্লিডিং স্যার, ব্লিডিং থ্রট ব্লিডিং মানে কি রক্তাক্ত, হ্যাঁ যেখান থেকে সে কষ্ট পাচ্ছে, রক্তাক্ত। তারপরেও তার এখানে এক ধরনের কষ্টকে বোঝানো হয়েছে, সে গান করছে কিন্তু গানটা হচ্ছে রক্তাক্ত কণ্ঠ থেকে এই গানটা। অ্যান্ড ডেথস আউটলেট সং অফ লাইফ, ঠিক আছে তো। তাহলে ডেথস আউটলেট সং অফ লাইফ মানে যেটা দিয়ে বোঝাচ্ছে মৃত্যু যেন আমাদের খুব কাছে চলে এসেছে, হ্যাঁ মৃত্যু যেন আমাদের সঙ্গী, যেন গানের মধ্যে মৃত্যুরও একটা প্রকাশনা আছে। এবং তখন বলছে ফর ওয়েল ডিয়ার ব্রাদার আই নো, এবার কবি আবার ওকে সম্বোধন করছে এই হিসাবে মনে মনে, হ্যাঁ যে ডিয়ার ব্রাদার আই নো, কাকে ডিয়ার ব্রাদার বলছে কবি বলো? কবিরা তো একটু পাগল ছাগল হয়, নাকি বলছে ফর ওয়েল ডিয়ার ব্রাদার আই নো ইফ দা ওয়াজ নট গ্রান্টেড টু সিং, যদি তোমাকে এইভাবে গান করতে না দেওয়া হতো, গ্র্যান্টেড অনুমতি না দেওয়া হতো, হ্যাঁ যে ইফ দা ওয়াজ নট গ্রান্টেড টু সিং দাও উডস্ট শিওরলি ডাই, তুমি হয়তো তাহলে মারাই যেতে, হ্যাঁ তুমি দুঃখে গান করছো সেটা ঠিক আছে, কিন্তু যদি তোমাকে গান করতে না দেওয়া হতো, তোমার যদি মানে এই গানের মাধ্যমে সে পাখিটা কি করছে তার ব্যথাটাকে কি করছে তুলে ধরছে, হ্যাঁ এক্সপ্রেস করছে। তাই বলছে যদি সে তার এই গানের মাধ্যমে তার এই ব্যথাটাকে কষ্টটাকে যদি এক্সপ্রেস করতে না পারতো, এক্সপ্রেশন যদি না দিতে পারতো, তাহলে হয়তো পাখিটা কষ্টে মারাই যেত।
মানে কবি মনে করতেছে যে কবির মতো পাখিটাও কি বলো, পাখিটাও যেন এই ঘটনায় মন খারাপ করছে নাকি, দুঃখ করছে। তো এইখানে সেটা বলা হচ্ছে, দেখো এই জায়গায় দ্য পয়েট অ্যাফেকশনেটলি কলস দ্য বার্ড ডিয়ার ব্রাদার, হ্যাঁ, রিকগনাইজিং আর শেয়ার্ড ইমোশনাল ট্রুথ, যেন তারা একই ইমোশনে আছে যেন, হ্যাঁ। জাস্ট অ্যাজ দ্য বার্ড মাস্ট সিং টু সার্ভাইভ, দ্য পয়েট মাস্ট এক্সপ্রেস হিজ গ্রিফ থ্রু পোয়েট্রি। ইন দিস ওয়ে দ্য হারমিট থ্রাশ রিপ্রেজেন্ট দ্য হিলিং পাওয়ার অফ আর্ট অ্যান্ড নেচার। হাউ সং ইভেন হোয়েন বোর্ন অফ সরো, এই যে দেখো গানটা, হ্যাঁ, দুঃখের গান, ব্লিডিং থ্রট নিয়ে কাটছে, কিন্তু তারপরে ওই গানটা না গাইলে সে মারা যাবে। তো কবিও যেন কি, কবিও কষ্ট পাচ্ছে এই মৃত্যুতে, কিন্তু কষ্ট পাইলেও কষ্টে তাকে এই কবিতাটা লিখতে হচ্ছে, ঠিক আছে। তো এই কবিতাটা কি, ওই পাখির মতোই তিনি একা একই বসে, গুপ্ত অবস্থায় বসে কষ্টের কথাই তিনি এই কবিতার মাধ্যম দিয়ে বলছেন। আর এই কবিতাটা তিনি যদি না লিখতে পারতেন তাহলে হয়তো কষ্টে দম আটকে তিনি হয়তো নিজেই মারা যেতেন। মানে আসলে পাখিটাকে দিয়ে তিনি তার নিজের কথাটাই যেন ঘুরিয়ে ফিরিয়ে বললেন, তাই তো। এটা সেটা বলা হচ্ছে যে, আর এখানে ট্রান্সফর্ম পেইন ইনটু সামথিং এন্ডিওরিং অ্যান্ড লাইফ অ্যাফার্মিং, যে কষ্টটাও যেন আমাদের জন্য প্রয়োজন বেঁচে থাকার ক্ষেত্রে, হ্যাঁ, লাইফ এন্ডিওরিং বা লাইফ অ্যাফার্মিং একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। কি বুঝতে পারছো? জি স্যার। এবার কি বলছে, ওভার দ্য ব্রেস্ট অফ দ্য স্প্রিং দ্য ল্যান্ড অ্যামিড দ্য সিটিজ, হ্যাঁ, তাহলে শহরের মধ্যে দেখো, তাহলে দ্য ল্যান্ড, যে ল্যান্ডগুলো কোথায় আছে, অ্যামিড সিটিজ, অ্যামিড লেন্স, থ্রু ওল্ড উডস, হ্যাঁ, এবং অ্যামিড দ্য গ্রাস ইন দ্য ফিল্ডস ইস্ট সাইড অফ দ্য লেন্স, মানে দেখো ল্যান্ড কোথায় কোথায় আছে সেটা বলতে চাচ্ছে, হ্যাঁ। তাহলে ওভার দ্য ব্রেস্ট অফ স্প্রিং মানে কি, যখন বসন্ত হয় তখন পুরো পৃথিবীটা যেন স্প্রিংয়ের একটা ব্রেস্ট, ঠিক আছে তো, স্প্রিংয়ের যেন বুক, আর বুকের উপর ফুটে থাকে অসংখ্য ফুল, হ্যাঁ, সবুজ গাছ, সবুজ মানে রঙিন ফুল ইত্যাদি। তাই সেটা বলতে চাচ্ছে, ওভার দ্য ব্রেস্ট অফ দ্য স্প্রিং দ্য ল্যান্ড অ্যামিড সিটিজ, অ্যামিড লেন্স অ্যান্ড থ্রু দ্য ওল্ড উডস হোয়ার লেটলি দ্য ভায়োলেট পিপড ফ্রম দ্য গ্রাউন্ড, যেখানে সম্প্রতি, উড মানে বন, হ্যাঁ, যে বনে সম্প্রতি কি ভায়োলেট ফুল উকি দিচ্ছে। স্পটিং দ্য গ্রে ডেব্রিস, এমনকি মানে গ্রে, গ্রে কি, ময়লা আবর্জনায় ভর্তি, ডেব্রিস মানে বুঝি তো আমরা, হোয়াট ইজ ডেব্রিস বলো, ডেব্রিস বুঝি, ময়লা আবর্জনার স্তূপ, তাই তো, এরকম ভাঙাচোরা ময়লা আবর্জনার স্তূপ, সেই স্তূপের উপরেও, তাহলে দেখো ময়লা আবর্জনার উপরেও কি ফুটেছে বলো, সুন্দর ফুটে আছে, স্পটেড হয়ে আছে, দেখো স্পটিং দ্য গ্রে ডেব্রিস, তাহলে হচ্ছে দ্য ভায়োলেট পিপড ফ্রম দ্য গ্রাউন্ড স্পটিং দ্য গ্রে ডেব্রিস, তার মানে কি, পৃথিবীতে বসন্ত আসলে খারাপ জায়গাতেও সৌন্দর্য ফুটে ওঠে। আর কোথায় কোথায় ল্যান্ড আছে, অ্যামিড দ্য গ্রাস ইন দ্য ফিল্ডস ইস্ট সাইড অফ দ্য লেন্স, এই যে লেন আছে না, আমরা যেখান দিয়ে হাঁটি তার দুই পাশের যে ফিল্ড আছে, সেই ফিল্ডের যে ঘাস আছে, সেই ঘাসের ভিতরেও, ঘাসের মধ্যেও এই ভায়োলেটগুলো উকি দিচ্ছে, ঠিক আছে তো। এই অবস্থায় তাই বলছে, এই পুরো একটা লাইন এখানে বোঝাতে যাচ্ছে যে পুরো যেখানেই যাচ্ছি, যেখানেই ফাঁকা জমি আছে, এই পুরো স্প্রিংয়ে সব জায়গাতে যেন ফুলে, সবুজ ঘাসে পুরো পূর্ণ হয়ে যায়। আর যখন আমরা কি করছি, পাসিং দ্য এন্ডলেস গ্রাস, পাসিং দ্য ইয়েলো স্পেয়ার্ড হুইট, দেখো তাহলে যখন আমরা পাস করছি, পাসিং করতেছি, হ্যাঁ, কোথা দিয়ে, এন্ডলেস গ্রাস মানে কি, যতদূর যাচ্ছি শুধু ঘাস আর ঘাস। পাসিং দ্য ইয়েলো স্পেয়ার্ড হুইট, ইয়েলো স্পেয়ার্ড হুইট মানে বুঝো তো, হ্যাঁ, হুইট কি, গম। আর গমের মাথায় দেখবে একটু স্পেয়ার মতো হয় না, এরকম তীরের মতো, এই যে এগুলো দেখো, এই যে, হ্যাঁ স্যার, হ্যাঁ, তীরের মতো, হ্যাঁ, তো এগুলো হচ্ছে হোয়াইট, এবং কালারটা কেমন বলো, হ্যাঁ, হলুদ, তাই না, এই যে দেখো হলুদ কালার। তাই বলছে ইয়েলো স্পেয়ার্ড হুইট, তাহলে ইয়েলো স্পেয়ার্ড মানে অলরেডি হুইট, গম পেকে গেছে, এরকম একটা অবস্থা। এবং তার মাথার উপরে শীষগুলো, এই যে এগুলোকে কি যেন বাংলায় বলে, আমি ভুলে গেছি, আগে কাটার মতো এইগুলোকে কি যেন বলতো বাংলায়, হ্যাঁ, গমের এই অংশগুলোকে, তো এগুলোকে বলা হচ্ছে কি, পাসিং দ্য ইয়েলো স্পেয়ার্ড হুইট, মানে হুইটের জমি পাস করে যখন যাচ্ছি। কারণ কি, হুইটের এভরি গ্রেইন ফ্রম ইট শ্রাউড ইন দ্য ডার্ক ব্রাউন ফিল্ডস আপরাইজেন, কারণ প্রত্যেকটা গ্রেন, গ্রেন মানে কি, প্রত্যেকটা গ্রেন মানে বুঝতে, হ্যাঁ, শস্য দানা,
ফ্রম ইটস শ্রাউড, শ্রাউড মানে কি, যে দানাগুলো ঢেকে থাকে যে কাপড়ের মতো একটা অংশে দিয়ে, না ওটাকে উপরের যে অংশটা যেটা আমরা বলি কি বলে ওটাকে আমরা চিটা বলি তো নাকি, চিটা তুষ এরকম বলি না, গমের উপরে গমটাকে ঢেকে থাকে, তাহলে ওখান থেকে তারা বেরিয়ে পড়েছে, বলছে এভরি গ্রেইন ফ্রম ইটস শ্রাউড ইন দ্য ডার্ক ব্রাউন ফিল্ডস, তাহলে এই ডার্ক ব্রাউন ফিল্ডস থেকে এগুলো কি হচ্ছে আপরাইজিং, হ্যাঁ সেগুলো বেরিয়ে আসছে, এভরি গ্রেইন, হ্যাঁ এভরি গ্রেইন আপরাইজিং মানে আপরাইজেন হয়ে আছে, দেখা যাচ্ছে এইরকম হুইট ফিল্ড থেকে, অ্যান্ড পাসিং দ্য অ্যাপল ট্রি, এবং মানে দেখো যাচ্ছি, আমরা যাচ্ছি, কারা যাচ্ছে বলো, এখানে পাসিং মানে কি যাওয়া, পাস করে যাওয়া, তাহলে কি কি আমরা পাস করে যাচ্ছি, আর যেখানে পাস করে যাচ্ছি সেখানে বসন্তের একটা চিহ্ন, হ্যাঁ সবুজ ঘাস, তারপরে ফুল, তারপরে হচ্ছে মাঠে শস্য ফসল কত কিছু, এমনকি আপেল ট্রি, হ্যাঁ দেখো পাসিং দ্য অ্যাপল ট্রি ব্লোজ অফ হোয়াইট অ্যান্ড পিঙ্ক ইন দ্য অর্চার্ড, যে আপেলগুলোকে দেখতে কেমন লাগছে দেখো, যেখান থেকে এক ধরনের রং চারিদিকে ছড়িয়ে পড়ছে, হোয়াইট অ্যান্ড পিঙ্ক ইন দ্য অর্চার্ড, বাগানে, এবং আমরা যখন যাচ্ছি এই যে দেখো কি করতে করতে যাচ্ছি, ক্যারিং আ কপস, কপস মানে কি বলো, স্যার মৃতদেহ, দেহ, হ্যাঁ মৃতদেহ, ডেড বডি, কোথায় নিয়ে যাচ্ছি আমরা, টু হোয়ার ইট শ্যাল রেস্ট ইন দ্য গ্রেভ, যেখানে কবরে তাকে চিরদিনের জন্য শায়িত করে দেওয়া হবে, ঠিক আছে তো, তাহলে আমরা যখন পাস করে যাচ্ছি এই কফিন নিয়ে, তাই বলছে দেখো নাইট অ্যান্ড ডে জার্নিস আ কফিন, যদিও রাত দিন সবসময়ই কফিন নিয়ে জার্নি হয়, কফিন নিয়ে জার্নি মানে কি, মৃত্যু সব জায়গাতে আছে, সারা রাত দিন 24 ঘন্টা মৃত্যু ঘটে নাকি, এবং এই সৌন্দর্য এবং মৃত্যু কি সেপারেট না একই সাথে ঘটছে বলো, একই সাথে ঘটছে, একই সাথে ঘটছে, ঠিক আছে তো, একই সাথে, একজনের জন্ম একজনের মৃত্যু, দেখা গেছে বাচ্চা হওয়ার সময় মা মারা গেছে, তাহলে একজনের মৃত্যু তার একজনের জন্ম, হ্যাঁ ওদিকে বসন্তে কত কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, আবার কত কিছু নতুন, হ্যাঁ চেহারা নিয়ে নতুন সৌন্দর্য নিয়ে জন্ম লাভ করছে, আর এইভাবে যখন আমরা একটা কপসকে ক্যারিং করে নিয়ে যাচ্ছি বিভিন্ন জিনিস পাস করে, দেখো হ্যাঁ তখন আমরা দেখতে পাচ্ছি কি, ওভার দ্য ব্রেস্ট অফ দ্য স্প্রিং, চারিদিকে শুধু ফুল ফুটে আছে, হ্যাঁ হোয়ার লেটলি দ্য ভায়োলেট পিস ফ্রম দ্য গ্রাউন্ড স্পটিং দ্য গ্রে ডেব্রিস, মানে দেখো গ্রে ডেব্রিস মানে হচ্ছে আবর্জনা, যেগুলো আর ব্যবহার হচ্ছে না, যেগুলো অলরেডি মারা গেছে শুকিয়ে গেছে, সেগুলো যে ডাস্টবিনে বা হচ্ছে যে গর্তে ফেলে দেওয়া হয়েছে, সেই গর্ত সেই সবুজ জিনিস নষ্ট হয়ে গিয়ে গ্রে হয়ে গেছে, তার উপরে আবার ভায়োলেট পিপ করছে, উকি মারতেছে, তার মানে কি যেখানেই ধ্বংস সেখানেই কি বলো, সেখানেই সৃষ্টি নাকি, ধ্বংস এবং সৃষ্টি কি প্রকৃতির একটা কি সাইক্লিক্যাল রুল, হ্যাঁ রুলস অফ সাইকেল, হ্যাঁ অতএব হয়তো ব্যাপারটা এরকমই যে মৃত্যুটাকে সে আস্তে আস্তে একটা কনভিন্সিং পর্যায়ে নিয়ে আসতেছে, যে তিনি আমাদেরকে একটা জিনিস দিয়ে গেলেন, ওই যে শস্য, হ্যাঁ দেখো এখানে ইয়েলো স্পেয়ার্ড হুইট কেন বলা হয়েছে, যে অলরেডি ফসলের গাছটা মারা যাচ্ছে, ইয়েলো বলতে সবুজ মানে জীবন্ত, ইয়েলো মানে অলরেডি শুকিয়ে যাচ্ছে, পেকে যাচ্ছে, এবং সেই পাকা হুইটের উপরে গ্রেনগুলো আস্তে আস্তে বেরিয়ে আসতেছে, দেখা যাচ্ছে, তার মানে কি যদি গাছটা না মরতো, যদি গাছটা শুকিয়ে হলুদ হয়ে না যেত, তাহলে গ্রেনগুলো কি বের হতে পারতো বলো, তাই বলছে যে যেখানে মৃত্যু সেখানেই যেন সৃষ্টি, সেখানেই সৌন্দর্য আছে, হ্যাঁ এবং নাইট অ্যান্ড ডে জার্নিস আ কফিন, হচ্ছে এরকম রাত দিনই তো, হ্যাঁ সব জায়গাতে মৃত্যু আছে, এবং মৃত্যুর জার্নিও যেন সব জায়গাতে আছে, এই যে আপেল বাগানে আছে, হুইট, হ্যাঁ যে ফিল্ড সেখানে আছে, গ্রে ডেব্রিসে আছে, কোথায় নেই, তাই বলছে অ্যামিড সিটিজ অ্যামিড লেন্স থ্রু ওল্ড উডস, সব জায়গাতে, হ্যাঁ যখন স্প্রিং আসে তখন মৃত্যু ধ্বংস এবং নতুনত্ব সব কিছু একসাথে চলে, এটা বোঝাতে চেয়েছেন কবি এখানে। তো এখানে যদি আমরা একটু খেয়াল করি দেখো, দিস স্ট্রেঞ্জার দাস পোর্ট্রেজ ডেথ নট অ্যাজ আইসোলেশন অর ফাইনালিটি, দেখো বাট অ্যাজ আ পার্ট অফ দ্য গ্রেট অনগোয়িং রিদম অফ এক্সিস্টেন্স, হ্যাঁ দ্যাট কন্টিনিউস ইভেন অ্যাজ দ্য লিভিং মোর্ন, আমরা বেঁচে যতই কষ্ট পাই না কেন মৃত্যু এবং জন্ম এটা চলবেই, তাই বলতে দেখো এখানে বাই প্লেসিং দ্য কফিন উইদিন দ্য কনটেক্সট অফ ব্লুমিং নেচার হুইটম্যান ব্লেন্ডস পার্সোনাল অ্যান্ড ন্যাশনাল গ্রিফ উইথ দ্য ইটার্নাল সাইকেল অফ লাইফ অ্যান্ড ডেথ, তাই বলছেন এখানে যে নাইট অ্যান্ড ডে জার্নিস দ্য কফিন, মানে এটা ইটার্নাল একটা ঘটনা, তাই তো এই যে এখন আমরা কথা বলছি
এই মুহূর্তে কেউ মারা গেছে, যাই গেছে কিনা বলো, এই মুহূর্তে কেউ মারেনি কোথাও না কোথাও পৃথিবীর, বলো। হ্যাঁ স্যার। কোনো পাখি মারা গেছে না, কোনো মানুষ মারা গেছে, অথবা এই মুহূর্তে কারো না কারো জন্ম হয়েছে। অতএব জন্ম মৃত্যু জাস্ট পাশাপাশি চলতেছে, এতে প্রকৃতির কিছু যায় আসে না, সৃষ্টিকর্তারও কিছু যায় আসে না, বরং একটা মৃত্যু মানেই একটা নতুনত্ব। ওকে, তারপরে কি বলছে এবার? কফিন বলছে, হ্যাঁ, যে কফিন দ্যাট পাসেস থ্রু লেনস অ্যান্ড স্ট্রিটস থ্রু ডে অ্যান্ড নাইট। এখানে একই সাথে তিনি আব্রাহাম লিঙ্কনের ওটাও হয়তো বলছেন যে আমরা যখন পাস করে নিয়ে যাচ্ছি, হ্যাঁ, লেন দিয়ে, স্ট্রিট দিয়ে, আর যখন থ্রু ডে অ্যান্ড নাইট বলছেন, তখন কি শুধু আব্রাহাম লিঙ্কনের কফিনটাকে বোঝাচ্ছেন বলো, নাকি পুরো প্রাকৃতিক পরিবেশে ঘটে যাওয়া সব মৃত্যুকে তিনি বোঝাচ্ছেন বলো তো এই জায়গায়, যখন থ্রু ডে অ্যান্ড নাইট বলছেন? সব মৃত্যুকে স্যার। সকল, তাই তো, মৃত্যুকে বোঝাচ্ছে। তাই বলছে কফিন দ্যাট পাসেস থ্রু লেনস অ্যান্ড স্ট্রিটস থ্রু ডে অ্যান্ড নাইট উইথ দ্য গ্রেট ক্লাউড ডার্কেনিং দ্য ল্যান্ড, উইথ দ্য গ্রেট ক্লাউড ডার্কেনিং দ্য ল্যান্ড। হ্যাঁ, যে গ্রেট ক্লাউড পুরো ল্যান্ডকে ডার্কেনিং করে দেয়। তাহলে এখানে ক্লাউডটাকে যে আমাদেরকে ঢেকে দেয় বলো? স্যার মৃত্যু। এখানে মৃত্যু। হ্যাঁ, এখানে মৃত্যুকে বোঝানো হচ্ছে। তাহলে উইথ দ্য গ্রেট ক্লাউড ডার্কেনিং দ্য ল্যান্ড উইথ দ্য পম্প অফ দ্য ইনলুপড ফ্ল্যাগস উইথ দ্য সিটিজ ড্র্যাপড ইন ব্ল্যাক। হ্যাঁ, দেখো, তাই বলছে উইথ দ্য পম্প। হ্যাঁ, একই সাথে আমরা মারা যাচ্ছি, আমরা কফিন নিয়ে যাচ্ছি, তাই তো, কফিন নিয়ে যাচ্ছি, কিন্তু কফিন যখন নিয়ে যাচ্ছি তখন আমরা দুঃখ নিয়ে গেলেও দুঃখের মধ্যেও কি আছে একটা বলো? পম্প আছে। পম্প বুঝি তো আমরা? পম্প মানে কি? গর্ব। হ্যাঁ, গর্ব। হ্যাঁ, পম্প, পম্প অ্যান্ড পাওয়ার। হ্যাঁ বাবা, পাম্প চলে আসলো। এই যে ভেইন, হ্যাঁ, বা অস্টেনশাস ডিসপ্লে, যেটা অনেকটা নেগেটিভ অর্থেই, মানে ডিসপ্লে, যেটাকে আমরা এটা পজিটিভ অর্থে ব্যবহার করা হয়। পম্প অ্যান্ড প্রাইড, প্রাইডটা পজিটিভ অর্থে, পম্প একটু নেগেটিভ অর্থে। হ্যাঁ, তো যাক, তাই বলছে দেখো, উইথ দ্য পম্প অফ দ্য ইনলুপড ফ্ল্যাগস উইথ দ্য সিটিজ ড্র্যাপড ইন ব্ল্যাক। তাহলে উইথ দ্য সিটিজ, তাহলে আমরা যাচ্ছি উইথ দ্য পম্প অফ দ্য ইনলুপড ফ্ল্যাগস। ইনলুপ, লুপ মানে কি? লুপ মানে বুঝি তো, লুপিং বলতে কি বোঝায়? লুপিং বুঝি আমরা, বিশেষ করে পতাকা ওড়া দেখি না আমরা, বলতো পতাকা উড়তে দেখি আমরা। জি স্যার। হ্যাঁ, পতাকা উড়তে উড়তে যখন থেমে যায়, মনে করো পতাকা যখন থেমে যায় তখন কেমন হয়? ওর যে লাঠির সাথে জড়িয়ে যায় না, বলো, দেখা যাচ্ছে? জি স্যার। মনে করো হ্যাঁ, স্যার। পতাকার বাতাস হচ্ছে না, বা বৃষ্টিতে ভিজে গেছে পতাকার কাপড়টা, তখন সেটা কেমন? তখন তার উড়ে না, তখন সেটা কেমন থাকে? ওই বাঁশের সাথে জড়িয়ে পেঁচিয়ে থাকে। এটাকে ইনলুপ বলা হয়েছে। হ্যাঁ, তো সেটা এখানে দেখো, এখানে কি বলছে? Inlooped flags refer to flags that have been looped in or tied back, often in a horizontal or angled pole during a period of mourning or ceremony. অনেক সময় বেঁধে রাখা হয়, জাস্ট তুলে রাখা হয়, এটাকে ইনলুপ বলা হচ্ছে এই অর্থে। এখানে যেটা বোঝাচ্ছি সেটা আমরা বুঝবো যে অবশ্যই আব্রাহাম লিঙ্কনের মৃত্যুতে এই পতাকাটাকে হয়তো আমরা কি করে রেখেছি বলো? যে আমরা অনেক সময় আমরা শোক দিবসে কি করি? হ্যাঁ, শোক দিবসে আমরা কি করি? পতাকা বলো, অর্ধনমিত করে রাখছি। হ্যাঁ, তো ওইরকম একটা সেন্সকে বোঝানো হচ্ছে। ঠিক আছে তো? তাই বলছে অনেকে দেখা যাচ্ছে অর্ধনমিত না করে ওটাকে আর উঠতে দেয় না, আটকে রাখে। ঠিক আছে তো? মাথাটাকে পেঁচিয়ে বেঁধে রাখে। দেখা হচ্ছে, বলতে দেখো, এখানে বলা হচ্ছে দেখো, টাইট ব্যাক অ্যাট দ্য এন্ড অফ দ্য পোল, হ্যাঁ, অ্যাজ অপোজ টু ফ্লাইং ফ্রিলি, যাতে তারা ফ্রিলি উঠতে না পারে, এটাকে বোঝানো হয়েছে। ঠিক আছে, এটাকে ইনলুপ বলা হয়েছে। ইনলুপটার সেন্সটা এই অর্থে এসেছে। তাই বলছে যে কফিন যাচ্ছে, আর আমরা দেখতে পাচ্ছি যে অনেক সময় কফিনে কি পতাকা জড়ানো থাকে না? অনেকের যারা দেশের জন্য মারা যায় তাদের কি করা হয় বলতো? জি স্যার, পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয় শ্রদ্ধায়, সম্মানে। হ্যাঁ, তারপর দেখো যে উইথ দ্য সিটিজ ড্র্যাপড ইন ব্ল্যাক, তাহলে যেখানে তার কফিন ইনলুপ ফ্ল্যাগস দিয়ে ঢাকা, আর পুরো শহরটা যেন কালো কাপড়ে ঢাকা।
এখানে ড্র্যাপড ইন ব্ল্যাক মানে কি, এখানে শোককে বোঝানো হয়েছে নাকি, পুরো শহর শোকে যেন কি হয়েছে, উজ্জ্বল হয়ে আছে নাকি কালো হয়ে আছে। আমরা বলি শোকটা কেমন হয়, উজ্জ্বল হয় না কালো হয়, শোক কালো হয়। কালো। কালো হয় নাকি। হ্যাঁ, বলছে উইথ দ্য শো অফ দ্য স্টেটস দেমসেলভস অ্যাজ ক্র্যাফট ভেল উইমেন স্ট্যান্ডিং। হ্যাঁ, তাহলে এমনভাবে লাগছে দেশ মানে দেখতে যে উইথ দ্য শো অফ দ্য স্টেটস মানে রাজ্য বা দেশ এমনভাবে নিজেদেরকে শো করছে যেন মনে হচ্ছে ক্র্যাফট ভেল উইমেন স্ট্যান্ডিং। হ্যাঁ, কাপড় দিয়ে নিজেকে জড়িয়ে পেঁচিয়ে উইমেনরা যেমন দাঁড়িয়ে থাকে, তাই তো ওইরকমভাবে যেন স্টেটটার অবস্থা। উইথ প্রসেশন লং, এবং যখন কফিনটা নিয়ে যাচ্ছে তখন কি দীর্ঘ, কি কি বলতো এটা প্রসেশন কি, অনেক মানুষের সারি নাকি। হ্যাঁ, যখন কফিন নিয়ে যাওয়া হয় তখন কি কি হয়, অনেক অসংখ্য মানুষ পিছনে যায় না, ওইটাকে বলা হচ্ছে কি প্রসেশন। তাহলে উইথ প্রসেশনস লং অ্যান্ড উইন্ডিং, উইন্ডিং কেন, কারণ রাস্তা আঁকিয়ে বাঁকিয়ে মানুষ যাচ্ছে, উইন্ডিং অ্যান্ড দ্য ফ্ল্যামবিয়াস অফ দ্য নাইট। তাহলে ফ্ল্যামবিয়াস মানে কি, দেখো রাতে কি থাকে, আলো থাকে না অন্ধকার থাকে, আলো অন্ধকার থাকে স্যার। তাহলে এখানে বলা হচ্ছে কি যে অন্ধকার থাকে, এবং সেখানে আমরা যখন কোনো যে তোমার ক্যান্ডেল ট্যান্ডেল জ্বালাই তখন কেমন হয় বলো। তখন কি মোটামুটি আলোগুলো যেমন আমরা সিঙ্গেল দেখতে পাই কিনা বলো তো। আলো তখন কি এক একটা ইউনিট হয় না, যদি 10টা মোম থাকে তাহলে 10টা মোমের আলো নাকি। হ্যাঁ, জি স্যার। তা ওরকম আর কি। তো ওইভাবে মানুষগুলোকে যেন আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ফ্ল্যাম্বো। যদি আমরা এটা এই যে এরকম যদি আমরা দেখি, খেয়াল করি, দেখো এরকম মশালের মতো বা মোমবাতি, এই যে এটা যদি আমরা একটু খেয়াল করি যেমনটা লাগছে দেখতে, ওরকমভাবে যেন মানুষগুলো লাগছে। তাই বলছে দেখো উইথ প্রসেশন লং অ্যান্ড উইন্ডিং অ্যান্ড দ্য ফ্ল্যাম্বোস অফ দ্য নাইট উইথ দ্য কাউন্টলেস টর্চেস লিট, অসংখ্য টর্চ জ্বালানো, উইথ দ্য সাইলেন্ট সি অফ ফেসেস অ্যান্ড দ্য আনবার্ড হেডস। দেখো সাইলেন্ট সি অফ ফেসেস মানে কি, মানে সবাই নীরব। কিসের সমুদ্র এটা বলো, সাইলেন্ট সি কিসের সি এটা বলো, মানুষের কিসের, সাইলেন্ট সি অফ ফেসেস কিসের, মানে সমুদ্র কিসের, স্যার দুঃখের বোঝাচ্ছে না কিন্তু দেওয়াই আছে এই যে ফেসেস। আর মানুষের অনেক মানুষের, হ্যাঁ, অনেক মানুষের ডাউটটা ফেসগুলোকে যদি দেখে ডাউট। মনে হচ্ছে কি যেন সমুদ্রের মতো লাগছে। উইথ দ্য সাইলেন্ট সি অফ ফেসেস অ্যান্ড দ্য আনবেয়ার্ড হেডস। আনবেয়ার্ড হেড মানে কি, মানে মাথাগুলো ঢাকা কাপড় দিয়ে, সম্মানের অর্থে তারা কি করেছে, একজন মানুষ যখন কবর দিতে নিয়ে যাচ্ছে কফিন সহ, তখন মাথায় কাপড় দিয়ে, তাই বলছে কি বিশাল, মানে এত মানুষ, এবং প্রত্যেকের হাতে রয়েছে টর্চ লাইট, হ্যাঁ, বা মশাল, এবং প্রত্যেকটা মানুষের মুখে যখন আলো পড়তেছে তখন মনে হচ্ছে কি সমুদ্রের মতো। হ্যাঁ, সামনে থেকে তাকালে মনে হচ্ছে কি সাইলেন্ট সি অফ ফেসেস অ্যান্ড দ্য আনবার্ড হেডস উইথ দ্য ওয়েটিং ডিপো দ্য অ্যারাইভিং কফিন। হ্যাঁ, কেউ মানে মানুষ, এত মানুষ, কেউ রয়েছে বিভিন্ন জায়গাতে দাঁড়িয়ে, দেখো ওয়েটিং ডিপো মানে যেখানে কফিনটা নিয়ে যাওয়া হবে। দ্য অ্যারাইভিং কফিন অ্যান্ড দ্য সোমবার ফেসেস। হ্যাঁ, সবার মুখে কেমন, সোমবার और না হ্যাপিনেস, কোনটা সোমবার আর হ্যাপি ফেসেস, স্যার সোমবার। সোমবার। হ্যাঁ, নীরব শান্ত গম্ভীর মুখে সবাই দাঁড়িয়ে আছে। অথবা কেউ করছে কি উইথ ডার্জেস টু দ্য নাইট, কেউ শোকের গান করছে। উইথ দ্য থাউজেন্ড ভয়েসেস রাইজিং স্ট্রং অ্যান্ড সলেম, এই গানে হাজার হাজার কণ্ঠস্বর একসাথে, হ্যাঁ, একসাথে সুন্দর একটা কমনীয় সুরে, মানে উচ্চ স্বরে সবাই এই গানগুলো করছে, ডার্জেসগুলো করছে। উইথ অল দ্য, দেখো এই যে আমরা তো হুইটম্যানের কবিতা পড়ে অভ্যস্ত নাকি, একটা পড়েছি না, শুধু ফ্রেজ, দেখো সেন্টেন্সে একটা সেন্টেন্স ফ্রেজ দিয়ে ভরাই রাখে। এখানে দেখো উইথ টুইথ দিয়ে, ওখানে যেমন ছিল যে পাসিং দিয়ে শুরু ছিল, কখনো নন ফাইনাইট দিয়ে, কখনো প্রেপোজিশন দিয়ে, অনেকগুলো তথ্য একসাথে জুড়ে দিয়ে একটা ইমেজ তৈরি করেন তিনি। তো এইখানে সেটা ব্যবহার করা হয়েছে। দেখো এই স্টেঞ্জাটার লাইন কোথা থেকে শুরু হয়েছে বলো, এখানে শেষ হয়েছে, আর এখান থেকে শুরু হয়েছে নাকি। তাহলে কফিন দ্যাট পাসেস থ্রু লেনস অ্যান্ড স্ট্রিটস, এইবার তাহলে কফিন পাস করছে কোথা দিয়ে, এই যে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, এখান থেকে শুরু করে
এই পর্যন্ত শুধু প্রেপোজিশন দিয়ে শুরু। মানে দেখাচ্ছে যে কফিনটা যখন নিয়ে যাওয়া হচ্ছে তখন আশেপাশের পরিবেশ কেমন, মানুষগুলোর অবস্থা কেমন, প্রকৃতির অবস্থা কেমন, সব কিছু তিনি একসাথে দেখাচ্ছেন। এবং মানুষটা যখন যাচ্ছে তখন কি বেশে যাচ্ছে, কেমনভাবে যাচ্ছে, কি পরিবেশে তারা আছে, সব কিছু। হ্যাঁ, তো উইথ অল দ্য মর্নফুল ভয়েজেস অফ ডার্জেস পোর্ড অ্যারাউন্ড দ্য কফিন। হ্যাঁ, এবং সকল মর্নফুল ভয়েস এই গানটা করছে। হ্যাঁ, সবাই একটা শোকের কণ্ঠ নিয়ে তারা এই শোক সঙ্গীত বা গীতটা কফিনের উপরে যেন ঢেলছে। পোর মানে কি ঢেলা, কিন্তু আসলে ঢেলা না, সবাই মিলে কফিনের আশেপাশে এভাবে একই সুরে ওই সেই শোক সঙ্গীতটা করে যাচ্ছে। অ্যান্ড দ্য ডিম লাইট চার্চেস অ্যান্ড দ্য শাডারিং অর্গানস হোয়ার অ্যামিড দিস ইউ জার্নি। হ্যাঁ, যার মধ্য দিয়ে তুমি জার্নি করছো। উইথ দ্য টলিং বেলস। দেখো টোল মানে কি বলো, ওই যে বেল বাজা, বাজা স্যার। পারপেচুয়াল ক্ল্যাং। যখন মানুষ নিয়ে যায় তখন কি করা হয়, ওই যে সামনে ঘন্টা বাজাতে বাজাতে নিয়ে যায়। তাই বলছে হেয়ার কফিন দ্যাট স্লোলি পাসেস। এইভাবে কফিনটাকে স্লোলি পাস করে নিয়ে যাওয়া হচ্ছে। আর যখন এইভাবে নিয়ে যাচ্ছিল তখন ওই যে আমি একটা ফুল ভেঙেছিলাম, তাই না, মনে করো তুমি দাঁড়িয়ে আছো, তার কফিনের উপরে একটা ফুল দিয়ে তাকে সম্মান জানানোর জন্য তুমি তোমার বাগান থেকে অলরেডি একটা ফুলের ডাল, হ্যাঁ ফুলের ডাল, ফুল গাছের ডাল কি করছো, ভেঙে নিয়ে আসছো। এখন তুমি কি করবা, সেটা কফিনের উপর তো দিবা নাকি। কারণ এত মানুষ ওর ভিতর দিয়ে কফিনটা নিয়ে যাওয়া হচ্ছে। আর তখন আমি কি করলাম, দেখো আই গেভ ইউ মাই স্প্রিগ অফ লাইলাক। তাহলে দেখো বলছে হোয়ার অ্যামিড দিস ইউ জার্নি। ইউ বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে বলো, এখানে ইউটা আব্রাহাম লিঙ্কন। হ্যাঁ, ওই আব্রাহাম লিঙ্কনকে বোঝানো হচ্ছে। তাই বলছে হোয়ার অ্যামিড দিস ইউ জার্নি উইথ দ্য টোলিং বেলস পারপেচুয়াল ক্ল্যাং অ্যান্ড হেয়ার কফিন দ্যাট স্লোলি পাসেস। তারপর যখন আমার পাশ দিয়ে, হেয়ার মানে আমার এখানে যখন কফিনটা স্লোলি পাস করে যাচ্ছিল, আই গেভ ইউ মাই স্প্রিগ অফ লাইলাক। তখন ওই যে লাইলাকের স্প্রিগ যেটা আমি আমার কি ডোরিয়ার্ডের, তাই তো, যে বুশ থেকে ভাঙছিলাম, সেটা আমি তোমাকে দিয়ে দিলাম। আই গেভ ইউ মানে গিভ ইউ, হ্যাঁ, মাই স্প্রিগ অফ লাইলাক। কি কথা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে কি বলছে দেখো, আলটিমেটলি যে দেখো থ্রু দিস অফারিং হুইটম্যান ফিউজেস দ্য প্রাইভেট অ্যান্ড, আচ্ছা ওটা নাম এখানে একটু দেখে কোথায় ফেললাম, এই যেখানে amid this grand national spectacle, অসংখ্য মানুষ, the poet gesture is intimate and personal. He offers his simple sprig of lilac to the passing coffin. This act symbolizes both private affection and universal mourning. The lilac, a recurring symbol of love and remembrance, connects the poet personal tribute with the collective sorrow of the people. হ্যাঁ, সকলের সাথে সেও যে দুঃখিত, সেও যে লিডারকে ফিল করছে, তার সম্মান স্বরূপ বা তার স্মৃতিস্বরূপ বা তার সিম্বল স্বরূপ সে তার ওই ফুলটা দিল। তারপর বলছে কি নট, এবার যখন ফুলটা দেওয়া হয়ে গেছে তখন বলছে কি নর ফর ইউ, ফর ওয়ান অ্যালোন। শুধু এই ফুলটা শুধু তোমার জন্য না, মানে শুধু আপনার জন্য না, নর ফর ইউ, এই ফুল শুধু আপনার জন্য না, ফর ওয়ান অ্যালোন, শুধু আপনার একার জন্য না, তাদের কার জন্য, ব্লুজুমস অ্যান্ড ব্রাঞ্চেস গ্রিন টু কফিনস অল আই ব্রিং। তাই তো, অতএব আমি ফুলটা নিয়ে এসেছি কাদের জন্য, দেখো টু কফিন মানে অল কফিন। হ্যাঁ, বলছে দেখো ব্লুজুম অ্যান্ড ব্রাঞ্চেস গ্রিন, তাহলে আই ব্রিং দিস ব্লুজুমস অ্যান্ড ব্রাঞ্চেস টু অল কফিনস। অল কফিন কারা কারা আবার এর ভিতরে পড়ছে বলো, কেন অল কফিন বলতে কাদের বোঝানো হচ্ছে, শুধু আব্রাহাম লিঙ্কনকে না, তার সাথে আব্রাহাম লিঙ্কন কি একা শহীদ হয়েছে দেশের জন্য ওই সময়ে বলো? না না স্যার। তাহলে কারা কারা হয়েছে, কারা শহীদ হয়েছে এখানে, কারা হয়েছিল? তোমাদের বিপক্ষে যারা ছিল তারা। তোমাদের কথা বলাতে গিয়ে মানে তোমাদের আর কথাবার্তা বলতে ভালো লাগে না মনে হয় নাকি? হ্যাঁ বলো, ভালো লাগে না? না স্যার, ভাবছিলাম যে আর কারা কারা। ভাবা লাগবে কেন, তোমরা কি আব্রাহাম লিঙ্কনের এর সাথে রিলেটেড বিষয়গুলো পড়ো? হ্যাঁ বলো, সেই তাহলে কি পড়লা বলো, সেই ফার্স্ট ইয়ারে যে আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ অ্যাড্রেস পড়লা, ওর সাথে বিষয়গুলো জানো না, যে ও একা মারা গেছে না কতজন মারা গেছে এখানে বলো? পড়ছিলা? হ্যাঁ স্যার পড়ছিলাম। কয়জন মারা গেছিল, 5 জন না 10 জন? স্যার 6 লাখ মতো মনে হয়। হ্যাঁ, তাহলে এগুলো
বলতে বলতে গিয়ে মনে হচ্ছে তোমরা জানোই না, মানে কি পড়াচ্ছি তোমরা যেন ধরতেই পারতেছো না, কিছু বুঝতেই পারতেছো না, এরকম একটা ভাব দেখাচ্ছ না, কি বুঝলাম না আমি। হুম। স্যার ভুল হবে ভেবে একটু ভয় লাগে। ভুল আর ভুল হ্যাঁ, হবে কেন? ডাউট এখানে ভুল হওয়ার তো কোনো ভেবে ব্যাপার নেই। তুমি বলতে পারো যে স্যার ওই সময় যে সিভিল ওয়ারের কথা বলতেছে, আমেরিকান সিভিল ওয়ারের কথা কি মনে নাই কারো নাকি? না ওটা পড়ানো হয়নি তোমাদেরকে? এখানে তো নতুন কেউ নাই, এখানে নতুন হয়তো 2-4 জন থাকতে পারে, বাকি তো আমি তো নতুনদেরকে খুব একটা জয়েন করাই না। ঠিক আছে তো? হ্যাঁ, তাহলে তো তোমাদের তো সেই ফার্স্ট ইয়ারে সেই গল্পের কথা মনে থাকার কথা, যে আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ অ্যাড্রেসের সাথে আমরা কিছু তথ্য পড়েছিলাম, যেখানে আব্রাহাম লিঙ্কন তো তাকে তো হত্যা করা হলো, তাই তো? তাকে তো অ্যাসাসিন করা হয়েছে। তাহলে তার আগে কি 5 বছর ধরে লাখে লাখে মানুষ শহীদ হয়েছে, মারা গেছে, সেটা 2 সাইডেরই। তাহলে এই মানুষগুলোকেও বোঝানো হচ্ছে। তা শুধু তাই আব্রাহাম লিঙ্কনকে একাকেই তিনি ইয়া করছেন না, তাই তো? সম্মান জানাচ্ছেন তো তিনি আলটিমেটলি এই ফুলটার মাধ্যমে সকল কফিনে দিচ্ছেন বলে, যদিও সকল কফিন এখানে নাই, কিন্তু তিনি এটাকে মিন করাতে চাচ্ছেন যে এটা আমি শুধু আব্রাহাম লিঙ্কনের কফিনের উপরে দিলাম, কিন্তু এটা শুধু তার জন্য না, এটা শুধু আপনার জন্য না, তাই বলছে, বরং আমি এই ফুলটা নিয়ে এসেছি বাকি সকল কফিনের জন্য। কি বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, না বুঝলে স্যার বলবা, আর বুঝলেও বলবা, চুপ থাকলে তো বিপদ। তা বলছে, নর ফর ইউ ফর ওয়ান অ্যালোন ব্লজমস অ্যান্ড ব্রাঞ্চেস গ্রিন টু কফিনস অল আই ব্রিং ফর ফ্রেশ অ্যাজ দ্য মর্নিং। একদম ফ্রেশ অ্যাজ দ্য মর্নিং, দাস উড আই চ্যান্ট আ সং ফর ইউ। এখন আমি ঠিক তোমার জন্য, মানে আপনার জন্য একটা গানও আমি করবো। তারপরে দাস উড আই চ্যান্ট আ সং ফর ইউ ও সেইন অ্যান্ড স্যাক্রেড ডেথ। এখন কাকে ইয়া করছে বলো? এখন সম্বোধন করছে কাকে? মৃত্যু। আব্রাহাম এখানে মৃত্যুকে, ও আব্রাহামকে সেইন অ্যান্ড স্যাক্রেড ডেথ। তাহলে মৃত্যুকেও সে সম্বোধন করছে এখানে। মৃত্যুকে এখন আর মানে তার খারাপ মনে হচ্ছে না, তার কাছে মনে হচ্ছে যে সে এখন গান করবে মৃত্যুর জন্য। এখানে ইউ বলতে মৃত্যুকে সম্বোধন করা হয়েছে। মানে কখনটা কি একটু পরবর্তী আগে পিছিয়ে পরে বুঝতে হবে। অল ওভার বুকেস অফ রোজেস ও ডেথ। এবার বলছে দেখো, তাহলে মানুষ সবাই মারা গেছে, মনে করো সবার কফিনের উপরে কি অসংখ্য গোলাপের ফুলের মালা, বা হচ্ছে কি বলবো ওগুলোকে, কি বলা হয়, তোড়া। ফুলের তোড়া রেখে পুরো ঢেকে দেওয়া হয়েছে। তাই বলছে, ও ডেথ আই কাভার ইউ ওভার উইথ রোজেস অ্যান্ড আর্লি লিলিস বাট মোস্টলি আর নাও দ্য লাইলাক। হ্যাঁ, যে বর্তমানে এখন মানে মোস্টলি এখন আমি লাইলাক দিয়ে তোমাকে ঢেকে দিচ্ছি, কিন্তু প্রধানত আমি কভার করি কি দিয়ে? রোজ দিয়ে, আর্লি লিলিস দিয়ে। কিন্তু এখন আপাতত লাইলাক দিচ্ছি, কারণ এটা দ্যাট ব্লুমস দ্য ফার্স্ট, কারণ এটা প্রথম ফুটে এই স্প্রিংয়ে। কোপিয়াস আই ব্রেক, এবং আমি এক গাদা ফুল আছে এমন একটা প্রিগ, তাই তো, ভেঙেছি। কোপিয়াস আই ব্রেক, কোপিয়াস মানে অসংখ্য। আই ব্রেক দ্য স্প্রিগস ফ্রম দ্য বুশেস উইথ লোডেড আর্মস আই কেম, এবং আমি হাত ভরে নিয়ে আসছি, নাকি দেখো হাত বা আর্ম ভরে অনেক ফুল আমি নিয়ে আসছি। পোরিং ফর ইউ, যাতে আমি তোমার উপরে ঢেলে দিতে পারি। ফর ইউ অ্যান্ড দ্য কফিনস অফ অল অফ ইউ ও ডেথ। হ্যাঁ দেখো, ফর ইউ অ্যান্ড দ্য কফিনস অল অফ ইউ ও ডেথ, মানে এখন যারা মারা গেছে তাদেরকে এবং মৃত্যুকে একসাথে সম্বোধন করা হচ্ছে। ফর ইউ অ্যান্ড দ্য কফিনস অল অফ ইউ ও ডেথ, তাহলে তুমি যে মৃত্যু, তোমার জন্য, সাথে সাথে এই কফিনে যারা আছে সকলের জন্য আমি এক গাদা ফুল হাত ভরে নিয়ে আসছি তোমাদেরকে দেওয়ার জন্য। তাহলে একই সাথে যারা মারা গেছে তাদের সাথেও মৃত্যুকেও একই সাথে সম্মান জানানো হচ্ছে। ঠিক আছে তো? তো এখানে কি বলছে একটু যদি বোঝার চেষ্টা করে দেখো। দেখো, হি অ্যাড্রেসেস ডেথ ডিরেক্টলি কলিং ইট সেন অ্যান্ড স্যাক্রেড। সেন মানে কি? ইনসেন মানে আমরা জানি মাথা খারাপ, নাকি যার মাথা ঠিক নাই, পাগল। আর এখানে মৃত্যুকে কি বলা হচ্ছে বলো? সুস্থ মস্তিষ্কের, নাকি? হ্যাঁ, সেইন বলা হচ্ছে, এন্ড স্যাক্রেড বলা হচ্ছে। রিভিলিং হিজ অ্যাকসেপ্টেন্স অফ ডেথ অ্যাজ আ ন্যাচারাল অ্যান্ড ডিভাইন ফোর্স রাদার দ্যান সামথিং টু ফেয়ার। By describing death as a fresh as the morning, he suggests that it brings renewal and peace, just as morning follows night. His imagery of roses and early lilies evoke purity. তাই তো ওগুলো দরকার নেই। শেষে কি বলছে দেখো এখানে, in honoring death with flowers, Whitman performs a kind of spiritual ritual. He covers death with beauty, song and reverence,
টার্নিং মর্নিং ইন্টু আ সেলিব্রেশন অফ লাইফস ইটার্নাল সাইকেল। হ্যাঁ, এইভাবে দেখছি। কি বুঝতে পারছো সবাই? জি স্যার। হ্যাঁ স্যার। জি। এরপর কি বলছে? ও ওয়েস্টার্ন অর্ভ সেলিং দ্য হেভেন। এখানে অর্ভ বলতে আমরা যে কোনো নক্ষত্রকে তারাকে বুঝতে পারি, সূর্য, চাঁদ, তাই তো। ও ওয়েস্টার্ন, দেখো ওয়েস্টার্ন অর্ভ সেলিং দ্য হেভেন। অর্ভ বলতে আসলে কি বোঝায় সেটা যদি আমরা দেখি, এই যে এরকম চক্রকে বোঝানো হয়, দেখছো এরকম দেখতে পাচ্ছ, সেই ইমেজটাকে মেইনলি ব্যবহার করা হয়েছে এরকম। তার মানে অরবিট অর্ব হয়েছে। হ্যাঁ, অর্ব, অর্ব, অরবিট মানে তো গোলাকার এক ঘোড়া, তাই তো, এটা অবস্থানকে বোঝায় অরবিট। আর অর্ব বলতে এরকম গোলাকার চক্রকে বোঝানো হচ্ছে, দেখো অসংখ্য, হ্যাঁ, মানে গ্রহ নক্ষত্র, সে বিশেষ করে এখানে হয়তো বা তোমার ওই সেই স্টারকে বোঝানো হচ্ছে, ঠিক আছে তো। বিশেষ করে সেই স্টারটাকে হয়তো নির্দেশ করা হচ্ছে, হ্যাঁ, যেটা ওয়েস্টার্ন দিকে। তাই বলছে ও ওয়েস্টার্ন অর্ব সেলিং দ্য হেভেন। সেলিং দ্য হেভেন মানে কি? পাসিং দ্য হেভেন, মানে আকাশে এক পাশ থেকে আর এক পাশে যাওয়াটাকে সেলিং বলা হচ্ছে। তাহলে ও ওয়েস্টার্ন অর্ব সেলিং দ্য হেভেন, নাও আই নো হোয়াট ইউ মাস্ট হ্যাভ মেন্ট অ্যাজ আ মান্থ সিন্স আই ওয়াকড। দেখো স্টারকেই মেলে নির্দেশ করা হচ্ছে, ঠিক আছে তো, যে তুমি যে পূর্ব দিক থেকে ওঠে পশ্চিম দিকে সেলিং করো, আমি আই নো, আমি বুঝতে পেরেছিলাম, হোয়াট ইউ মাস্ট হ্যাভ মেন্ট অ্যাজ আ মান্থ সিন্স আই ওয়াকড। হ্যাঁ, যখন আমি হাঁটছিলাম তোমার দিকে তাকিয়ে, তখন তুমি এক মাস আগে আমাকে কি বোঝাতে চেয়েছিলা, হোয়াট ইউ হ্যাভ মেন্ট, আমি সেটা যেন বুঝতে পেরেছিলাম, কিছু একটা যেন আমি আঁচ করতে পেরেছিলাম। অ্যাজ আই ওয়াকড ইন সাইলেন্স ইন দ্য ট্রান্সপারেন্ট শ্যাডোই নাইট। হ্যাঁ, এরকম অন্ধকার কিন্তু ট্রান্সপারেন্ট, মানে অত, মানে হয়তো চাঁদ নেই, আলো নেই, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে অনেক সময় কি চাঁদ না থাকলেও কি আলো লাগে না দেখতে, কারণ ওই সূর্যের আলোটা ইফেক্ট একটা থাকে, দিয়ে আকাশটা কেমন লাগে বলো, কিছুক্ষণ পর আকাশটা কিন্তু পরিষ্কার হয়ে যায় না। তো সেরকম, হ্যাঁ স্যার। অ্যাজ আই ওয়াকড ইন সাইলেন্স দ্য ট্রান্সপারেন্ট শ্যাডোই নাইট, অ্যাজ আই স ইউ হ্যাড সামথিং টু টেল। তখন আমি তোমাকে দেখেছিলাম, যেটা তুমি আমাকে কিছু বলতে চাচ্ছিলা। অ্যাজ ইউ বেন্ড টু মি নাইট আফটার নাইট, যখনই আমি রাস্তা দিয়ে এরকম রাতের বেলায় হেঁটে যাচ্ছিলাম, তখন আমি দেখেছি তুমি যেন বেন্ড হয়ে আমার কাছে কিছু বলতে চাচ্ছিলা, নাইটের পর নাইট। অ্যাজ ইউ ড্রুপ ফ্রম দ্য স্কাই লো ডাউন অ্যাজ ইফ টু মাই সাইড, মাঝে মাঝে মনে হচ্ছিল তুমি যেন আকাশ থেকে পড়ে আমার পাশে চলে এসেছো, যেন এসে আমাকে কিছু বলতে চাচ্ছ। অ্যান্ড হোয়াইল দ্য আদার স্টার অল লুকড অন, যখন যেন অন্য স্টারেরা যেন আমার দিকে তাকিয়েছিল, আর তুমি আকাশ থেকে নেমে যেন আমার পাশে চলে এসেছিলা, দিয়ে যেন কিছু বলতে চাচ্ছিল, এবং তুমি কি বলতে চাচ্ছিলে এখন আমি বুঝতে পেরেছি, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, অ্যাজ উই ওয়ান্ডার টুগেদার দ্য সলেম নাইট, কারণ যখন আমরা একসাথে হাঁটি না, কারণ তুমিও হাঁটো আমিও হাঁটি, তাই অ্যাজ উই ওয়ান্ডার, উই বলতে কাকে কাকে বোঝানো হচ্ছে এখানে বলো? উইটাকে এখানে এটাও কি ধরতে পারোনি? তাহলে এখন কি পড়ালাম আমি বলো? লিঙ্কন আর যে ওনার এই দুজনের কথা বা বাকিদের কথা বলতে। আরে আহারে, স্যার পয়েন্ট আর যারা যারা বর্ডার আছে তাদের কথা বলা হয়েছে, যারা ইয়েতে গেছে স্যার ওই নক্ষত্রটা আর পয়েন্টের কথা বলা হচ্ছে, যেটা আকাশের এক পাশ থেকে আরেক পাশে চলে গিয়েছিল আর আমি তো বললাম যে তোমরা কি পড়তেছো বলো। কি আমি কি পড়াচ্ছি আর তোমরা কি বুঝতেছো? এখানে ইউ ড্রুপ ফ্রম দ্য স্কাই লো ডাউন অ্যাজ ইফ টু মাই সাইড, তো বলতেছি তারাটাকে, যে তারাটা আকাশ থেকে পড়ে যেন তার পাশে এসে বসেছে। তাহলে ইউ বলতে এখানে কি অব্রাহাম লিঙ্কনকে বোঝানো হচ্ছে বলো? না স্যার। না স্যার। তাহলে তারাটাকে বোঝানো হচ্ছে নাকি? আমার আজকে পড়াতে ভালো লাগছে না, তোমাদের মানে মান ইয়া নেই তোমরা। এখানে এখানে আব্রাহাম লিঙ্কনের কথা একবার এনেছি আমি এই জায়গায় বলো। স্যার এখানে তারা নিয়ে বলা হচ্ছে পুরোটাতে। তোমাদের পড়াবো না, ভালো লাগছে না। তোমাদের মধ্যে মনে হচ্ছে তোমরা অ্যাটেনটিভ নাই, ওদাই কি পড়াচ্ছে না পড়াচ্ছে আমি। তো ঠিক আছে, ভালো থাকো সবাই।